আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংরেজি ইনস্ট্রাক্টর। নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস। আজকে আমরা আরও একটি নতুন টপিকস পড়াবো, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। খরস্রোতা নদীসমূহের লোভ বা হচ্ছে তারা আসলে কী চায়, এই বিষয়টা নিয়ে আসলে আমরা একটু কথা বলবো। খরস্রোতা নদী নিয়ে যদি একটু কথা বলি, যে সকল নদীসমূহের স্রোত অনেক বেশি তাকে বলা হচ্ছে খরস্রোতা নদী। মাইটি রিভার্স মানে হচ্ছে শক্তিশালী বা খরস্রোতা নদী, ঠিক আছে। আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব। এই টপিকসটা পড়ার আগে আমরা এই প্যাসেজের মধ্যে কী কী ওয়ার্ড মিনিং আসছে, ওয়ার্ডগুলো আসছে, সেগুলো একটু দেখে নিব। একটা গ্লান্স মানে এক নজরে একটু দেখে নিব। অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। তারপরে আছে হচ্ছে অ্যারেবল মানে হচ্ছে আবাদি বা চাষযোগ্য। আমরা এখানে সিনোনিমগুলো একটু দেখে নিতে পারি। অ্যাডাপ্ট যেহেতু খাপ খাওয়ানো, যেটার সাথে আমি অভ্যস্ত নই, সেই বিষয়টার সঙ্গে যদি আমি অন্য একটা কন্ডিশনের সাথে যদি আমি কী করতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, সেটাই হয়ে যাবে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। এক্ষেত্রে সিনোনিম কী হবে? সিনোনিম হবে হচ্ছে অ্যাডজাস্ট। অ্যাডাপ্টের সাথে অ্যাডজাস্ট মনে রাখতে হবে। আমরা যখন কোনো কিছুকে সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি, সেটা যখন আমরা পারি না, তখন সেটাকে কী করি? আমরা সেটাকে অ্যাভয়েড করি, নেগলেক্ট করি, মানে অস্বীকার করি বা অবহেলা করি, যেটা আমার দরকার নেই, ঠিক আছে। এই জন্য অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট এই দুইটা ওয়ার্ড সিনোনিম, কিন্তু এদের অ্যান্টোনিম আবার হচ্ছে নেগলেক্ট অথবা অ্যাভয়েড করা, ঠিক আছে। আমরা যখন অ্যারেবল দেখব, অ্যারেবল শব্দের অর্থ হচ্ছে আবাদি বা চাষযোগ্য। আবাদি বা হচ্ছে চাষযোগ্য, যেখানে ফসল ফলানো সম্ভব, ঠিক আছে। যে সুইটেবল ফর, কি বলা হয়েছে? সুইটেবল ফর ফার্মিং, যেখানে ফার্ম করা সম্ভব না। ফার্মিং মানে চাষাবাদ করা সম্ভব। এটার সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়েছে কাল্টিভেবল। কাল্টিভেবল মানে হচ্ছে চাষযোগ্য। এটার অ্যান্টোনিম হচ্ছে আনকাল্টিভেটেড। কাল্টিভেবল, এখানে এবল আছে, এখানে হচ্ছে আনকাল্টিভেটেড, এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যারেবলের সিনোনিম হচ্ছে ফার্টাইল। ফার্টাইল মানে হচ্ছে উর্বর বা চাষযোগ্য, উর্বর বা চাষযোগ্য। আর এখানে হচ্ছে ইনফার্টাইল মানে হচ্ছে চাষযোগ্যতা নেই যার। হ্যাঁ, আমরা আরেকটা দিতে পারি এখানে, এটাও ইম্পর্টেন্ট, BARREN, ব্যারেন। ব্যারেন শব্দের অর্থ হচ্ছে বন্ধা। বন্ধা আমরা চিহ্নিত, তাই না? যে নারীর সন্তান হয় না, তাকে বলা হয় হচ্ছে বন্ধা। একইভাবে জমিকে যদি আমরা চাষ অযোগ্য মনে করি, তাহলে সেটাকে ব্যারেন বা আমরা বন্ধা বলতে পারি, অনুর্বর এক কথায় যেটাকে বলে। আমরা যদি একটু দেখি, ক্লেম শব্দের অর্থ দাবি করা, নিজের বলে মনে করা বা কোনো কিছু ডিমান্ড করা। এই যে ডিমান্ড সামথিং অ্যাজ এন্টারটেনমেন্ট, কোনো কিছু ডিমান্ড করা বা হচ্ছে চাহিদা স্বরূপ কোনো কিছু চাওয়া। কনজিউম মানে হচ্ছে ভোগ করা। এই যে এখানে কনজিউম নিয়ে কথা হবে পরের লাইনেই। তাহলে ক্লেম মানে দাবি করা, কনজিউম মানে হচ্ছে নিজের অধিকারে চাওয়া, ডিমান্ড মানে চাওয়া, টেক মানে নিয়ে নেওয়া। তাহলে টেক মানে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে এটার বিপরীত কী হবে? গিভ, তাই না? এখানে ব্যারেনটাকে যদি আমরা মুছে দিই, তাহলে এখানে অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, গিভ মানে হচ্ছে দিয়ে দেয়া। তাহলে এখানে কাউকে কিছু দিয়ে দেয়া, এটা দ্বারা এই অ্যাবান্ডন আর গিভ দ্বারা এটা বোঝায়। আর ক্লেম মানে হচ্ছে দাবি করা বা নিজের অধিকারে রাখা, সেটা বোঝায় হচ্ছে কনজিউম, ডিমান্ড আর হচ্ছে টেক, ঠিক আছে। এটা দ্বারা আমরা মূলত দাবি করা বুঝাবো। এরপরে যদি আমরা একটু দেখি, কনজিউম শব্দের অর্থ কী? কনজিউম শব্দের অর্থ হচ্ছে নিঃশেষ করা বা হচ্ছে ভোগ করে ফেলা, ঠিক আছে। মানে প্রচুর পরিমাণে যেটা ব্যবহার করা হয়, সেই সকল ব্যবহারের ক্ষেত্রে মূলত আমরা কনজিউম কথাটা ব্যবহার করতে পারি। অ্যাবজর্ব শব্দের অর্থ হচ্ছে কি? নিজের অধিকারে রাখা, ভোগ করে ফেলা, ঠিক আছে। এই যে এখানে মানে এক কথা নিঃশেষ করে দেয়া, সেটা নিজের কাছে রাখা না, জমিয়ে রাখা বোঝায় না, একদমই নিঃশেষ করে দেয়া বুঝায়। আর এখানে যদি আমরা দেখি, সেভ মানে রক্ষা করা, আমার কাছেই থাকলো কিন্তু আমি সেভ করে রাখলাম, পরবর্তীতে আমি ব্যবহার করব নাকি অন্য কাউকে দিব, এটা কিন্তু শিওর না, ঠিক আছে। তাহলে এখানে ব্যবহার না করা অর্থে সেভ বসে, এটা হচ্ছে তোমার কনজিউমের বিপরীত ওয়ার্ড। ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। আমার কাজ ছিল কি? শেষ করে দেয়া, ধ্বংস করা, শেষ করা, ভোগ করা, ঠিক আছে। সেই অর্থে সেটার বিপরীতে আমরা কি করছি? আমরা এখানে ক্রিয়েট করছি। যখন আমরা ক্রিয়েট করব, তখন সেটা দ্বারা সৃষ্টি করা বোঝায়, যেটি মূলত কনজিউমের বিপরীত একটি টার্ম। ওকে, প্রোভাইড মানে হচ্ছে দেয়া। প্রোভাইড শব্দের অর্থ হচ্ছে দেয়া। এখন আমার কাজ হচ্ছে শেষ করে ফেলা। আমি যদি শেষ করি, আমি কি অন্য কাউকে দিতে পারবো? দিতে পারবো না, তাই না? তাহলে দুইটা কি হয়ে গেল? বিপরীত শব্দ না? এই জন্য কনজিউম শব্দটির অ্যান্টোনিম হিসেবে প্রোভাইড বসবে। ওকে, এরপর ডান্সিং শব্দটা যদি একটু দেখি, ডান্সিং এখানে হচ্ছে নাচন কথাটা দিয়েছে, বা অবস্থাটা এমন যে নাচা অবস্থা বোঝায়। হ্যাঁ, মানে ডান্সিং বলতে হচ্ছে নাচা অবস্থা বোঝায়, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য অ্যাক্ট অফ ডান্সিং মানে হচ্ছে নাচ করার যে কাজটা, সেটা বোঝাচ্ছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, ডান্সিং শব্দের অর্থ হচ্ছে নাচন বা নাচার অবস্থা। হ্যাঁ, নাচার মতো অবস্থা বোঝায় দ্য অ্যাক্ট অফ ডান্সিং। এখানে আছে উইল্ডিং,
উইল্ডিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণি বা হচ্ছে যখন নাচে তখন ঘোরার মতো একটা অবস্থা হয় না, উইল্ডিং শব্দের অর্থ হচ্ছে ঘোরা বা ঘুরন্ত একটা অবস্থা বা স্টেডি মানে স্থির থাকা, মানে এটা দ্বারা চলন্ত বা হচ্ছে চলমান বোঝায়, স্টেডি মানে হচ্ছে স্থির থাকা বোঝায়, ধীরে স্থির। একটা হচ্ছে ধীরে স্থির মানে চলমান হইতে পারে কিন্তু সেটা ধীরে স্থির একদম ধীরে ধীরে, আর এটা হচ্ছে খুবই জোরে, এটা দ্বারা বোঝাচ্ছে। এরপরে যদি আমরা একটু দেখি, এরপর আমরা এইটা দেখব ডিভোর মানে হচ্ছে গ্রাস করা। ডিভোর শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা বা হচ্ছে নিঃশেষ করে দেয়া, এটা হচ্ছে যে কনজিউমের সিনোনিম কিন্তু, এই যে আমরা এখানে যে একটু দেখি ডিভোর, টু টেক সামথিং ইন গ্রেডিলি, মানে গ্রেডিলি মানে হচ্ছে লোভ হয়েছে সাথে সাথে সেটা নিয়ে নেয়া, মানে ইচ্ছা হয়েছে আমি নিয়ে নিলাম এরকম বুঝায়, ঠিক আছে, নিঃশেষ করে দেয়া। আমরা যদি আরেকটু দেখি এখানে এনগালফ আছে, ক্রাশ আছে, নিজের অধীনে নিয়ে নেয়া, এটা মানে ধ্বংস করে ফেলা, এক কথা ধ্বংস করে ফেলা, নিজের অধীনে নেয়া বা হচ্ছে ধ্বংস করা, এক কথা তার অস্তিত্ব থাকবে না, আমি ওটাকে আমার করার জন্য দরকার হলে সেটাকে ধ্বংস করে ফেলবো এরকম বোঝাচ্ছে, ক্ষতিগ্রস্ত করা। আচ্ছা আর কি আছে, এই যে কনস্ট্রাক্ট মানে হচ্ছে তৈরি করা, প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা, গ্রাস করা মানে হচ্ছে কেড়ে নেয়া, গ্রাস করা শব্দের অর্থ এখানে থাকবে হচ্ছে কেড়ে নেয়া বা ধ্বংস করে ফেলা, দুইটা মিনিং আসবে, ঠিক আছে। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বেড়িবাঁধ, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, যাতে কি হয় কোথাও বেড়িবাঁধ বা বাঁধ দেওয়ার কারণ হচ্ছে সেটা যাতে পানিটা যেন ফ্লো না করে, উপচে যাতে হচ্ছে কি করে ওই স্থানে যে পানি মানে জায়গা রয়েছে, যে স্থান রয়েছে সেই স্থানকে যাতে ধ্বংসপ্রাপ্ত না করে, সেই জন্য এমব্যাঙ্কমেন্ট ব্যবহার করা হয় বা বাঁধ ব্যবহার করা হয়, ঠিক আছে। মনে রাখবে যে ব্যাংক মানে হচ্ছে নদীর ব্যাংক মানে বোঝাচ্ছে নদীর পাড়, এমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে নদীর পাড়টা যাতে ভেঙে না যায় সেই জন্য সেখানে যে বাঁধ নির্মাণ করা হয় তাকেই বলা হয় হচ্ছে এমব্যাঙ্কমেন্ট, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি একটু দেখি, এ ওয়াল অফ স্টোন, এই স্টোন মানে পাথরের, অর আর্থ মেড টু কিপ ওয়াটার ব্যাক, আর্থ মেড মানে হচ্ছে মাটির তৈরি অথবা হচ্ছে পাথরের তৈরি এমন একটি ওয়াল বা দেয়াল যেটি মূলত পানিকে ফিরিয়ে দেয়, মানে ওইটাকে ওভারফ্লো হয়, পানি অনেক বেশি ওভারফ্লো হবে, বাট ওই জায়গা দিয়ে মূলত কি যেতে পারবে না, পানিটা যেতে পারবে না, ওইখানে দিয়ে যেতে হলে অবশ্যই কি করতে হবে, ওইখান দিয়ে যেতে হলে ওই বাঁধটাকে ভেঙে তারপরে ওভারটেক করতে হবে, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু দেখি তাহলে এটা সিনোনিম কি হবে, ব্যাংক মানে হচ্ছে নদীর পাড়, ড্যাম মানে বাঁধ বোঝায়, দুইটাই কিন্তু বাঁধ বোঝালে, এটার আসলে সত্যিকার অর্থে কোনো অ্যান্টোনিম নাই, এটা অর্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, ঠিক আছে। ইরোশন, এটা নাউন হিসেবে কাজ করছে, ইরোশন, হ্যাঁ, ইরোশন শব্দের অর্থ ক্ষয় সাধন, শুধুমাত্র ক্ষয় সাধন বলবা, এটা নাউন হিসেবে ক্ষয় সাধন বা হচ্ছে হ্যাঁ ধস, আমরা যেটাকে বলি ধস। রিভার ইরোশন মানে কি নদী ধস, হ্যাঁ। সয়েল ইরোশন মানে হচ্ছে কি নদী ধস, সয়েল ইরোশন হচ্ছে মাটি ধস, ঠিক আছে, এটা ব্যবহার করবা। দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল ব্রেকিং ডাউন, দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল মানে হচ্ছে ক্রমশ বা ধীরে ধীরে, ব্রেকিং ডাউন বাই ওয়েন্ট, তাহলে এটা হচ্ছে বাতাসের মাধ্যমে, ওয়াটার পানির মাধ্যমে, আদার ন্যাচারাল এজেন্টস অন্যান্য প্রাকৃতিক উপাদানের মাধ্যমে মূলত ক্ষতি সাধন করা অর্থে ইরোশন বসে। সেন্টেন্সের মানে ওয়ার্ডের শেষে যদি SION থাকে সেটি নাউন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম ইরোশন, ইরোশন অর্থ হচ্ছে ধস বা ধ্বংস, ঠিক আছে। এখান থেকে আমরা দিতে পারি ডিকেই, এটা হচ্ছে করোশন, এটাও ব্যবহার করতে পারি। আর যখন কোনো কিছু ক্ষতি হয়, হ্যাঁ, কোনো কিছু যে কোনো প্রকার ক্ষতি হয়, ওই যে আমরা যে ওখানে ক্রাশ দেখলাম না, CRUSH, ক্রাশ মানে ধ্বংস করে ফেলা, ঠিক আছে। এই ক্রাশটাও কিন্তু আমরা সেন্টেন্সের এখানে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এই যে রিবিল্ডিং, এখানে এটা যেহেতু নাউন সেহেতু এটাকেও কি হতে হবে, নাউন হতে হবে। আর যে কোনো ভার্বকে যদি আমরা নাউন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের আইনজি যুক্ত করি, ভার্বের আইনজি যুক্ত করলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ড হয়, যখন সেটা ভার্বের আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড অবশ্যই। তাহলে এখানে রিবিল্ডিংটা জিরান্ড হিসেবে কাজ করছে, রিবিল্ডিং মানে পুনরায় উৎপাদন, ক্ষয় সাধন করা মানে কি সেটাকে ধ্বংস করে ফেলা, আর রিবিল্ড মানে হচ্ছে পুনরায় তৈরি করা, তাহলে সেটা দুইটা অবশ্যই কি একে অপরের বিপরীত শব্দ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা অ্যান্টোনিম হিসেবে ধরতে পারি। এরপরে যদি আমরা একটু দেখি এস্টিমেট শব্দের অর্থ কি, খসড়া হিসাব করা, মানে এক কথা খুব হার্ডলি বা রাফলি যদি কোনো কিছু আমরা হিসাব করি, মানে ওইখানে কোনো ভুল নাই এরকম, কোনো প্রকার ভুল থাকবে না এরকম যদি আমরা একটু দেখি তাহলে সেটাকে আমরা মানে একটু খসড়া হিসাব বলি। ক্যালকুলেট সামথিং রাফলি, খুবই মানে সিরিয়াসভাবে যখন আমরা কী করব, কোনো কিছুকে মূল্যায়ন করব তখনই সেটা হবে এস্টিমেট করা। অ্যাপ্রেইজ বিষয়টা আছে ইভ্যালুয়েট, এটা কিন্তু খুবই বহুল ব্যবহৃত একটি শব্দ ইভ্যালুয়েট,
ইভ্যালুয়েট শব্দের অর্থ মূল্যায়ন করা, মূল্যায়ন করা। এখন তোমার ক্লাসে যদি তোমাকে মাসিক পরীক্ষাগুলো হয় না, উইকলি এক্সামগুলো হয় না, সেখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে প্রশ্ন করা হবে এটা হচ্ছে তোমাকে মূল্যায়ন করা, তাহলে ইভ্যালুয়েট করছে তোমাকে, কি করা হচ্ছে ইভ্যালুয়েশন এর মধ্যে দিয়ে তোমাকে একটা রেজাল্ট দেওয়া হচ্ছে, মূল্যায়ন করা অর্থে ইভ্যালুয়েট বসে। ডিসরিগার্ড শব্দের অর্থ অসম্মান করা। তুমি যখন কাউকে মূল্য দিবা, কাউকে যখন তুমি কি বারবার মূল্যায়ন করবা, তখন সেটা হয়ে যাবে ইভ্যালুয়েট, ঠিক আছে। আর সিনোনিম হিসেবে আমরা এস্টিমেট বলতে পারি। আর যখন তুমি তাকে গোনায় ধরবা না, মানে কোনো কিছুকে তুমি যখন গুরুত্ব দিবা না বা তুমি তাকে নেগলেক্ট করতে চাইবা, সেটাকে দ্বারা অসম্মান করা বোঝায়, অস্বীকৃতি জানানো বোঝায়, মানে এটা আমার লাগবে না, ওটাকেই বলা হয় ডিসরিগার্ড, ঠিক আছে। রিগার্ড বিবেচনায় আনা, ডিসরিগার্ড মানে হচ্ছে বিবেচনার বাইরে রাখা, বুঝাতে পেরেছি? ওকে, এরপরে যদি আমরা একটু দেখি গ্রিডি। গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভী, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। হ্যাভিং স্ট্রং ডিজায়ার, হ্যাভিং স্ট্রং ডিজায়ার, এটা দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য খুব তীব্র আকাঙ্ক্ষা থাকা। হ্যাঁ, ভালো কিছু পাওয়ার জন্য যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে, সেটাকে শুধু আমরা কি, এটাকে আমরা জেদ বলি, ভালো জেদ বলতে পারি। কিন্তু যখনই ইলিগালি মানে অনৈতিকভাবে যদি কোনো কিছু পাওয়া হয় এবং সেটা যদি কারো ক্ষতি করে, লিগালভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই মানুষটার যে আচরণ সেটাকে আমরা লোভী বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটার ক্ষেত্রে যে ভোরাশিয়াস এই শব্দটা, গ্রেপিং, আমরা যে গ্র্যাপস আর সাওয়ার বলি না, গ্র্যাপস আর সাওয়ার মানে হচ্ছে কি আঙ্গুর ফল টক, ওইখানেও কিন্তু ওইখানেও এই ধরনের ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তোমরা ওইখান থেকে হয়তো ওই ওয়ার্ডটা দেখে মনে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু নাউন হিসেবে বসছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। গ্র্যাপিং দুইটা কিন্তু একই ওয়ার্ড নয়, এই ধরনের ওয়ার্ড বসছে, সেটা বলেছি। ভোরাশিয়াস, ভোরাশিয়াস শব্দের অর্থ হচ্ছে লোভী, গ্র্যাপিং শব্দের অর্থ হচ্ছে লোভী, ঠিক আছে। আর যার লোভ নেই, যে মানুষের লোভ নেই, তাকে কি বলি আমরা? আনসেলফিশ, যার মধ্যে কোনো প্রকার লোভ নেই। জেনারাস, জেনারাস শব্দের অর্থ উদার, জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। আবার এই যে অ্যাসেটিক, অ্যাসেটিক এটাও মনে রাখতে পারো, অ্যাসিটিক। হ্যাঁ, আমরা যারা সায়েন্সে পড়ো তারা তো অ্যাসিটিক অ্যাসিড বলো মনে হয় মাঝে মধ্যে, এটা সেরকম না, বাট উচ্চারণের দিক থেকে কিন্তু অনেকটা মিল আছে। অ্যাসিটিক, ঠিক আছে। অ্যাসিটিক শব্দের অর্থ হচ্ছে যার লোভ নেই, নির্লোভ, এক কথায় উদার বা নির্লোভ বুঝায়। এখানে উদার অথবা নির্লোভ, এখানে পাশে লিখে রাখবা, আমার এখানে সাইডে হয়তো জায়গা হবে না, উদার অথবা নির্লোভ কথাটা লিখে রাখবা, ঠিক আছে। এরপরে যদি একটু দেখি হার্শ, হার্শ মানে হচ্ছে কঠোর, নিষ্ঠুর, মানে এখানে আমরা নিষ্ঠুর বাস্তবতা বুঝি। হার্শ ওয়ার্ড, তারপর হচ্ছে হার্শ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, কঠোর ভাষা ব্যবহার করা, হ্যাঁ, কঠোর বাস্তবতা সামনে নিয়ে আসা, এরকম অর্থে আমরা হার্শ কথাটা ব্যবহার করি। ক্রুয়েল মানে হচ্ছে হিংস্র বুঝায়। সিভিয়ার, সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে তীব্র, একদম মানে টপ নচ লেভেলের, এটা ভালো অর্থে টপ নচ ব্যবহার করি, কিন্তু যখন কোনো কিছুর লেভেলটা হাই পাওয়ারে থাকে, অনেক বেশি থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে সিভিয়ার। অ্যান্ড আনকাইন্ড, ঠিক আছে, কঠোর লেভেলের, কঠোর, তিনি খুব কঠোর। এবং আনকাইন্ড শব্দের অর্থ কি, একদমই দয়ালু নয় এমন, ঠিক আছে। এটার মানে এটা হচ্ছে এটার অর্থ বোঝাচ্ছে, কিন্তু সিনোনিম কি হবে? সিনোনিম হবে হচ্ছে রাফ। রাফ মানে হচ্ছে নিষ্ঠুরতার সাথে কোনো কিছু কাজ করা, মানে নিষ্ঠুরতা, নিষ্ঠুর। এখানে রাফ শব্দের অর্থ নিষ্ঠুর, অ্যাডজেক্টিভ যেহেতু এখানেও কি হবে, অ্যাডজেক্টিভ রাফই আসবে। আর এইখানে আমরা যখন কি করব, ভার্বের আইনজি যুক্ত করব, তখন সেটা জিরান্ড অথবা পার্টিসিপল হয়ে যায়, আমরা জানি ভার্বের সাথে। এখানে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা, তবেই কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম হবে, ঠিক আছে। এখানে এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এটা যেহেতু অ্যাডজেক্টিভ, সেহেতু এটা কি নয়, জিরান্ড নয়, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ নাউন যেটা সেটা জিরান্ড হয়, আর যেটা নাউন না সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্লিজিং মানে হচ্ছে আনন্দদায়ক, এটি হচ্ছে আনন্দদায়ক। হার্শ শব্দের অর্থ কঠোর, যেটা কষ্ট দেয়, নিষ্ঠুর, ভীষণ, ঠিক আছে। আর যেটা মানুষকে আনন্দিত করে সেটা হচ্ছে প্লিজিং, মনে রাখতে হবে। ওভারফ্লো, আমরা যদি আবার একটু দেখি, ওভারফ্লো মানে উপচে পড়া, প্লাবিত করা, উপচে পড়া অথবা প্লাবিত করা। টু ফ্লো অর রান ওভার, ওভার মানে হচ্ছে ওপরে বোঝায়, ওপর দিয়ে পড়া। অ্যাজ রিভার্স মানে নদীর ক্ষেত্রে ওপর দিয়ে পড়া, বা নদীর ক্ষেত্রে এটাকে ভাসিয়ে ফেলা, এরকম। ফ্লাড, ফ্লাড মানে বন্যা বোঝায়, সিনোনিম। এই যে ওভারফ্লো যেটা, এটা ভার্ব, আর এটার সিনোনিম হচ্ছে ফ্লাড মানে বন্যা হওয়া। আর ইনান্ডেট, এখানেও একটা ওয়ার্ড আছে ইনান্ডেট, এটা দ্বারাও কি বোঝায়, ভাসিয়ে ফেলা বা প্লাবিত করা, এরকম একটা অর্থ আসবে। আর মিল্ট, মিল্ট এটা মনে রাখতে হবে, এই মিল্ট দ্বারা হচ্ছে পরিমাণটা অল্প বোঝায়,
ঠিক আছে, যখন একটা নদীতে বন্যা হয় পানির পরিমাণটা অনেক বেশি থাকে না, তাই না? আর যখন এরকম হয় না, পানির পরিমাণটা কম থাকে, ওই অবস্থাকে আমরা মিল্ড বা মাইল্ড যেটাই বলি না কেন, এটা আমরা মূলত ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রম্পট, প্রম্পট শব্দের অর্থ হচ্ছে চটপটে বা সত্বর, মানে যে কোনো কিছু যে কুইকলি করে, কোনো কিছু যে কুইকলি করে তার কাজকে মূলত প্রম্পট ওয়ার্ক বলে, প্রম্পট টাস্ক বলে। ঠিক আছে, ধরো আমি যদি এখন খুব দ্রুত কথা বলি, তাহলে আমি একজন প্রম্পট পারসন হয়ে যাব, যিনি খুব দ্রুত কথা বলেন। ক্লাসটা যদি আমি একটু বেশি ফাস্ট নিয়ে নিই, তাহলে সেটা হয়ে যাবে প্রম্পট ক্লাস। হ্যাঁ, এখন যেটা মূলত কুইকলি করা হয়, আর এটা দ্বারা এটার সিনোনিম হচ্ছে ইমিডিয়েট, যেটা তাৎক্ষণিকভাবে করা হয়। কুইক মানে হচ্ছে খুব দ্রুত বোঝায়, এটার অ্যান্টোনিম হচ্ছে ডিলেড, মানে দেরিতে হয় এমন। স্লো, স্লো মানে হচ্ছে অলস টাইপের, যে অনেক ধীরে ধীরে কাজ করে। এইটা প্রোটেকশন, এটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটার মিনিং আসবে যদি নাউন হিসেবে বসে, যেহেতু লাস্টে TION আছে, প্রোটেকশন নাউন হিসেবে যদি বসে তাহলে সেটার অর্থ হচ্ছে রক্ষা। আর যদি একই সেন্টেন্স দেখতে নাউনের মতো কিন্তু সেন্টেন্সের মধ্যে কাজ করে অ্যাডজেক্টিভের মতো, কিভাবে কাজ করতেছে সেটাই হচ্ছে মেইন। সে আসলে নাউন কিনা সেটা এটা আমি শুধু শিখে রাখবো, সেন্টেন্সের মধ্যে বসে সে কার মতো কাজ করছে সেটাই হচ্ছে আমার আসল বিষয়। এখন আমি যদি বলি প্রোটেকশন ওয়ার্ক বা হচ্ছে প্রোটেকশন টাস্ক, এরকম কিছু আসলে সে দেখতে নাউনের মতো কিন্তু সে অন্য একটা নাউনের আগে বসে সেই নাউনটাকে সুন্দরভাবে প্রকাশ করছে, তখন সেটার নাউন মানে আগে যেটা বসলো সেটার নাউন থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই সূত্রে এখানে প্রোটেকশন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটার অর্থ হয়ে যাবে রক্ষামূলক বা সংরক্ষণমূলক। আর যখন প্রোটেকশনটা নাউনের মতো কাজ করবে সেটা দ্বারা শুধু রক্ষা বা শুধুমাত্র সংরক্ষণ বোঝায়। দ্য অ্যাক্ট অফ প্রোটেক্টিং সামবডি অর সামথিং, কাউকে, কোনো মানুষকে অথবা কোনো কিছুকে কি করা, প্রোটেক্ট করা বোঝায়। প্রোভাইডিং প্রোটেকশন বা হচ্ছে তোমার কি নিরাপত্তা দেয়া, নিরাপত্তা দেয়া বোঝায়। আর এখানে সিনোনিম হিসেবে আমরা যদি দেখি ডিফেন্সিভ আত্মরক্ষামূলক, এটা হচ্ছে সিনোনিম রক্ষামূলক। প্রিজারভেটিভ সংরক্ষক হিসেবে অ্যাডজেক্টিভ। প্রোটেক্টিং মানে হচ্ছে রক্ষা করা, এখানে সবই মূলত অ্যাডজেক্টিভ হিসেবেই বসছে। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি ভালনারেবল, ভঙ্গুর বোঝায়। ভালনারেবল মানে ভঙ্গুর বা হচ্ছে ধ্বংস করে দেয় এমন। ভালনারেবল মানে হচ্ছে ধ্বংস করে দেয় এমন। ঠিক আছে, একটা হচ্ছে আত্মরক্ষামূলক আর একটা হচ্ছে ধ্বংসমূলক। ভালনারেবল ভঙ্গুর বোঝায়, এটা হচ্ছে যেটা ভেঙে চুরমার করে দেয় এরকম। রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। কজ টু রিমেম্বার, স্মরণ করিয়ে দেয়া, স্মরণ করিয়ে দেয়া। এই যে নাজ, নাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। এখানে আমরা মূলত ভুলিয়ে দেয়া অর্থটা আসলে সেভাবে লিখতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, অ্যাক্ট অফ সামবডি দেওয়া যায় না, অ্যাক্ট অফ সামবডি ফরগেটিং সামথিং, এরকম বলতে পারি, তাই না? অ্যাক্ট অফ সামবডি ফরগেটিং সামথিং বা লেট এনিওয়ান ফরগেট সামথিং, অনেক বড় ওয়ার্ড আসে, তাই না? কাউকে কোনো কিছু ভুলিয়ে দেয়া। ঠিক আছে, এটা আমরা হয়তো ব্যবহার করতে পারি। এরপরে আরও কিছু বিষয় আছে, যদি একটু খেয়াল করি, আমরা একটু শেষ করে দিব এই দ্রুত। শ্যাটার শব্দের অর্থ কি? শ্যাটার শব্দের অর্থ হচ্ছে ভেঙে চুরমার করা বা হচ্ছে চুরমার হওয়া, সেটা নিজেও হওয়া বোঝায় বা কাউকে চুরমার করা বোঝায় কোনো কিছু। স্ম্যাশ ইনটু পিচেস মানে শ্যাটার শব্দের অর্থ একদম ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পিস করে ফেলা, একদম পিস পিস করে ফেলা। ঠিক আছে, ধ্বংস করে ফেলা। এটার সিনোনিম আরও আছে, ডিভাস্টেট। ডিভাস্টেট মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত করা, শেষ করে ফেলা, অস্তিত্ব না রাখা। রুইন মানে ধ্বংস করা। হ্যাঁ, ডিস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। এটার সিনোনিম আমরা রিবিল্ড হিসেবে ব্যবহার করতে পারি, রিবিল্ড দিতে পারি, ক্রিয়েট দিতে পারি। ঠিক আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো সিনোনিম, তোমরা এখানে লিখে নিও। রিবিল্ড মানে পুনরায় তৈরি করা, বা শুধুমাত্র বিল্ড দিতে পারো, অথবা ক্রিয়েট দিতে পারো, রিক্রিয়েট দিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো ট্রেম্বল। ট্রেম্বল শব্দের অর্থ হচ্ছে কম্পন করা। ট্রেম্বল শব্দের অর্থ হচ্ছে কম্পন করা বা কাঁপা। স্ট্রাকচার দ্যাট, ট্রেম্বল বলছি কাঁপতে থাকা, টু শেক অর টু কুইভার, এই যে কাঁপতে থাকা, কাঁপতে থাকা, কোনো কিছু কাঁপতে থাকা। এটার সিনোনিম হবে শিভার। শিভার মানে হচ্ছে অত্যন্ত বেশি কাঁপা বোঝায়। ঠিক আছে, অত্যন্ত বেশি কাঁপা বোঝায়। আর এখান থেকে একটি মিস করে গেছি, শেল্টার শব্দের অর্থ নিরাপদ আশ্রয়। কি বলা হবে? নিরাপদ আশ্রয়। আমরা স্ট্রাকচার দ্যাট প্রোটেক্টস অর কভার্স, এমন একটি গঠন বা এমন একটি বিষয় যা মূলত কী করে, যা মূলত আশ্রয় দেয়। আমরা ফোন কভার ব্যবহার করি না শেল্টারিংয়ের জন্যই তো, তাই না? ঠিক সেরকম। আর এটি শেড দেয়া বা ছায়া দেয়া, প্রোটেকশন বা হচ্ছে এটা ভার্ব হিসেবে, এটা যেহেতু এটা কি শেল্টার নাউন, এটাও নাউন, এটাও নাউন, সবাই নাউন হিসেবে করছে। শেড মানে হচ্ছে আশ্রয়, প্রোটেকশন মানে হচ্ছে আশ্রয়
বা নিরাপত্তা, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। আমরা টার্ময়েলে যাব। টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে গন্ডগোল, হট্টগোল, বিশৃঙ্খলা, সবই ব্যবহার করতে পারি। এটা দ্বারা কি বোঝায়? স্টেট অফ গ্রেট ডিস্টারবেন্স, যেখানে প্রচুর পরিমাণ ঝামেলা হচ্ছে সেটাকে বলা হয়েছে গ্রেট ডিস্টারবেন্স। কনফিউশন, সমস্যা সৃষ্টি করে। আনসার্টেনিটি মানে হচ্ছে অনির্দিষ্টতা, মানে এমন একটা অবস্থা যেখানে মূলত কি থাকবে? ডিস্টার্ব থাকবে, কনফিউশন থাকবে, আর পাশাপাশি হচ্ছে আনসার্টেনিটি থাকবে। এখানে কি আছে? কাওস মানে হচ্ছে বিশৃঙ্খলা। ডিসঅর্ডার শব্দের অর্থ যেখানে শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলাকেই বোঝাচ্ছে। আর আনরেস্ট মানে কি? অবস্থা, রেস্ট বলতে বোঝায় স্থির অবস্থা। আনরেস্ট মানে কি? যেখানে অনেক সমস্যা হচ্ছে, অনেক ঝামেলা আছে, এটা দ্বারা বোঝায় হচ্ছে আনরেস্ট। এই যে দেখো, তার মানে এই তিনটা দ্বারাই কি বোঝাচ্ছে? বিশৃঙ্খলা অবস্থা বোঝাচ্ছে। কিন্তু হারমোনি দ্বারা সুর বোঝায়। হারমোনি দ্বারা কি বোঝায়? সুর বা মিলন, মেলবন্ধন। মেলবন্ধন শব্দের অর্থ একসাথে থাকা, ইউনাইটেডলি থাকা। ঠিক আছে? এই যে পিচ শব্দের অর্থ শান্তিতে থাকা, সবাই একসাথে থাকলেই তো শান্তি আসে, তাই না? এই যে কাম, এই এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, সি এ এম এর উচ্চারণটা হবে কাম। কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত থাকা বা শুধু, হ্যাঁ, শান্ত থাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ময়েলের সিনোনিম কাওস আছে, ডিসঅর্ডার আছে, তারপরে আমরা আনরেস্টকে পাচ্ছি, আর অ্যান্টোনিমকে পাচ্ছি হারমোনি, পিচ, আর হচ্ছে কাম। একটু খেয়াল রাখবে, হারমোনির ব্যবহারটা এখন থেকে শিখে রাখা ভালো, পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে। আনস্টেডি মানে টলমলে বা টলমলিত। আনস্টেডি মানে, স্টেডি মানে হচ্ছে স্থির, মানে কাঁপলেও সামান্য ধীরে ধীরে কাঁপে, আর আনস্টেডি মানে একটু জোরে কাঁপতেছে। ঠিক আছে? আনস্টেডি। তাহলে ইরেগুলার ইন রিদমিং, জোরে কাঁপতেছে বাট ওই তোমার রিদম না, ধরো এরকম ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, যেটা কাঁপা সেটা হচ্ছে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে স্টেডি। আর যখন মানে খুব বেশি কাঁপতেছে, কোনো নিয়মতান্ত্রিক নাই, মানে এইদিকে যাচ্ছে এত বেশি, এইদিকে সামান্য একটু, এটা বাতাসের উপর ডিপেন্ড করছে, তাই না? তখন সেটাকে বলা হচ্ছে আনস্টেডি, টলমলে। এটি সেইকি, হ্যাঁ, সেইকি মানে যে ঝাঁকি বুঝায়, মানে ঝাঁকানো অর্থ এরকম আসে। আর এটার সিনোনিম তো আমরা সেইকি দেখেছি, অ্যান্টোনিম হচ্ছে স্টেডি। এক কথায় আনস্টেডি এর সিনোনিম হচ্ছে সেইকি, আর অ্যান্টোনিম হচ্ছে স্টেডি। সবার শেষে চলে আসছি আমরা হুইসপিয়ারিং। হুইসপিয়ারিং তার সাথে হচ্ছে এই যে মুমুরিং সাউন্ড, মানে হচ্ছে এখানে শন শন শব্দ, ঝিরিঝিরি শব্দ। হুইসপিয়ারিং শব্দের অর্থ হচ্ছে কানে কানে ফিস ফিস করে কথা বলার যে শব্দটা, সেটাকে বলা হয় হচ্ছে হুইসপিয়ারিং। ঠিক আছে? আর রাসলিং আর মুরমুরিং, এটাকে সিনোনিম বলা যায়। ঠিক আছে? এটা হচ্ছে ঝিরিঝিরি বা শনশন করা শব্দ। এটাকে আমরা সিনোনিম হিসেবে তো আমরা পেলাম, অ্যান্টোনিম হিসেবে কি করতে পারি? অ্যান্টোনিম হচ্ছে অনেক জোরে চিৎকার দেয়া, এরকম স্ক্রিমিং যেটা আছে, অনেক জোরে চিৎকার দিচ্ছে, সেটাকে আমরা স্ক্রিমিং হিসেবে আমরা এখানে বসাতেই পারি। ঠিক আছে? এটাকে আমরা এখানে বসাতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে এই প্যাসেজটি পড়বো সবাই মিলে। সবাই একটু মনোযোগ দাও। এখানে মেহেরজান লিভস ইন ইসলাম। মেহেরজান কোথায় বসবাস করে? মেহেরজান লিভস ইন ইসলাম, একটি বস্তিতে বসবাস করে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে মূলত মেহেরজান বসবাস করেন। দ্য হুইসপারিং ওয়েন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এটা তারা বোঝাচ্ছে যমুনা নদী থেকে আসা শনশন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। তাহলে এখানে কি অস্থির করে তুলছে? এখানে অস্থির হওয়ার বিষয়টি হচ্ছে ফায়ার। ফায়ারকে কি করছে? অস্থির করে তুলছে। দ্য ডান্সিং ফ্লেমস, ডান্সিং ফ্লেমস মানে কি? কম্পমান অগ্নিশিখা। ডান্সিং ফ্লেম শব্দের অর্থ হচ্ছে কম্পমান অগ্নিশিখা। এই যে ডান্সিং, এখানে এটা ফ্লেমসটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এখানে ডান্সিংটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজানকে স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? অফ দ্য টার্ময়েল অফ হার লাইফ। টার্ময়েল মানে কি? ধ্বংস। আমরা বললাম না, টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে এখানে ধ্বংস বা হচ্ছে উত্থান পতন, তার জীবনের আপস অ্যান্ড ডাউন। তার মানে আমরা টার্ময়েলের পরিবর্তে আমরা আপস অ্যান্ড ডাউন কথাটাও ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? যে এই যে ডান্সিং ফ্লেম, এই যে ধোঁয়া বা কম্পমান যে অগ্নিশিখা আছে, সেটি মূলত মেহেরজানকে কি স্মরণ করিয়ে দিচ্ছেন? তার জীবনের উত্থান পতনকে স্মরণ করিয়ে দিচ্ছে। তারপরে নট লং এগো, খুব বেশি দিন হয়নি, মেহেরজান হ্যাড এভরিথিং। মেহেরজানের সব কিছুই ছিল। এখানে হ্যাড কিন্তু মূল ভার্ব হিসেবে বসছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। মেহেরজান হ্যাড এভরিথিং, তার কাছে সব কিছুই ছিল। আ ফ্যামিলি, একটি পরিবার ছিল। অ্যারেবল ল্যান্ড, চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশুও ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, এখানে ইরোশনে যে খেয়াল রাখবা, দি এবং অফ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটি ওয়ার্ড থাকলে সেটা কিসের মতো কাজ করে? নাউনের মতো। তাহলে এখানে ইরোশন মানে হচ্ছে ধ্বংস, ধস যেটা পড়িয়েছি।
দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর যে ধস আছে বা যমুনা নদীর যে এই হ্যাঁ ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা পাড়গুলো ভেঙে গেছে। গ্র্যাজুয়ালি কনজিউমড, মানে প্রচুর পরিমাণে কি নিজের মধ্যে নিয়ে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার যত জমি ছিল, তার যত হচ্ছে কি রয়েছে, তার যত জমি জমা ছিল সেই জমি জমাগুলোকে যমুনা নদী নিজে গ্রাস করে ফেলেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বছরের বর্ষায় যমুনা নদী তার একমাত্র আশ্রয়ের দিকেও কি করেছে, হাত বাড়িয়েছে। একমাত্র আশ্রয় যে রয়েছে তার যে এক বাসা আর কি, বাড়ি, সেখানেও হাত বাড়িয়েছে। ইট টুক দ্য রিভার, নদীর মূলত লেগেছিল অনলি এ ডে, মাত্র একটি দিন, টু ডিভোর মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ। মানে তার যে কী ছিল, এই যে এখানে ডিভোর মানে গ্রাস করে ফেলা, মানে মেহেরস হাউস তার বসত বাড়ি, তার ট্রিজ হচ্ছে তার গাছপালা যা ছিল, ভেজিটেবল গার্ডেন শাকসবজির যে বাগান, অ্যান্ড দ্য বাম্বু বুশ শব্দের অর্থ হচ্ছে তার যে বাঁশের ঝোপ, এই সব কিছুকে মাত্র একদিন সময় লেগেছে নদীটি নিজের মধ্যে, মানে নদী ভাঙনের মাধ্যমে সেই জায়গাগুলোতে কি করেছে, গ্রাস করে ফেলেছিল। শি হ্যাড, তার ছিল, মূল ভার্ব হ্যাড এখানে। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, কোনো এক সময় তার কি ছিল, একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর ঘুরতে না ঘুরতেই, শি লস্ট হার, মানে এখানে আমরা কি বলতে পারি, ওভার দ্য ইয়ার শব্দের অর্থ হচ্ছে যাব। ওভার দ্য ইয়ার শব্দের অর্থ হচ্ছে এই কয়েক বছরে, ওভার দ্য ইয়ার্স এই কয়েক বছরে, শি লস্ট হার হাজব্যান্ড, তিনি তার স্বামীকে হারিয়েছেন, হার ফ্যামিলি তার পরিবারকে হারিয়েছেন, টু ডিজিজ রোগে, কি রোগে, ওই সকল রোগে, কি কোনগুলো রোগ, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, সেখানে ছিল কি হিংস্র বা হচ্ছে ভয়ঙ্কর ক্ষুধা ছিল, তাই না, ভীষণ ভয়ঙ্কর বা হিংস্র ক্ষুধা ছিল, অ্যান্ড পভার্টি, যেখানে মূলত দারিদ্রতা ছিল, ব্রট টু দ্য ফ্যামিলি, ওই পরিবারে কি এসেছিল, দারিদ্রতা এসেছিল, তারপর ভীষণ মাত্রায়, মানে এখানে কি বলা যায়, ক্ষুধ পিপাসা আমরা বলি না, ক্ষুধা, সেই ক্ষুধা ছিল, যার কারণে মূলত তার পরিবার ধ্বংসপ্রাপ্ত হয়। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, মূলত তিনি টিকে আছেন, টু লিভ, তিনি মূলত বেঁচে আছেন, অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, শুধুমাত্র সেই হারানো বিষয়গুলো নিয়ে আর হচ্ছে হারানোর কষ্ট নিয়ে মূলত তিনি বেঁচে আছেন। ঠিক আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, দ্য গ্রিডি, এই যে লোভী যমুনা, এই লোভী কাকে বলা হচ্ছে, যমুনা নদীকে বলা হচ্ছে। এখানে যমুনাটা হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে কি, গ্রিডি, তাহলে গ্রিডটা হবে কি, অবশ্যই অ্যাডজেক্টিভ, মনে রাখবে। দ্য গ্রিডি যমুনা, এই লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড, একদম ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস করে ফেলেছে, কাকে ধ্বংস করেছে, হার ড্রিমস, তার স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে, অ্যান্ড হ্যাপিনেস, তার ড্রিম স্বপ্ন এবং সুখগুলোকে বা ইচ্ছাগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজানের সাথে যা ঘটেছে সেই একই রকম ঘটনা অন্যান্যদের সঙ্গেও ঘটবে, এইটা জেনেই মূলত বাকিরা অপেক্ষা করছেন যে আমাদেরকেও মেহেরজানের মতো এই বিষয়টা মেনে নিতে হবে, মানে তাদেরও ঘরবাড়ি যেগুলো আছে সেগুলো একটা সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সেটা মেনেই তারা অপেক্ষা করছেন। এরপরে যদি দেখি, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ, তাই না, রিভারাইন কান্ট্রি থাকলে আমরা বলতে পারতাম যে এটি একটি নদীমাতৃক দেশ, যখন রিভারাইন থাকবে তখন আমরা বলবো হচ্ছে নদীমাতৃক, আর ল্যান্ড অফ রিভার শব্দের অর্থ হচ্ছে নদীর দেশ। আচ্ছা, সাম অফ হুজ, ওই নদীগুলোর মধ্যে অনেকগুলো রয়েছে, হুজ ব্যাঙ্কস ওভারফ্লো, যাদের এখানে ব্যাঙ্ক ওভারফ্লো হচ্ছে ভার্ব, যাদের তীরগুলো কি হয়ে যায় একটা সময় দুই পাশে উপচে পড়ে, মানে এক কথায় সেই তীরগুলোকে ধ্বংস করে বা তীরগুলো ওভার, হ্যাঁ ওভার মানে হচ্ছে উপর দিয়ে গিয়ে বা হচ্ছে অতিক্রম করে পানিগুলো উপচে পড়ে, তীরের ওই পাশে উপচে পড়ে দুই পাশে, আর ইরোড মানে একদম ভেঙে ফেলে, ডিউরিং মনসুন মানে ওই বাঁধগুলো কি হয়ে যায়, বাঁধগুলো ভেঙে যায়। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, ইরোশন হচ্ছে কি একটি কঠিন বাস্তব, বা যে ধস, এই যে ভূমিধস বা নদীধস যেটা আমরা বলি না কেন, এখানে তো হবে হচ্ছে নদীধস, যেটা ভূমিধস নদীধস দুইটাই তো হচ্ছে, তাই না। ফর দ্য পিপল, সেই সকল মানুষের জন্য, লিভিং অ্যালোন, যারা মূলত বসবাস করে, লিভিং অ্যালোন, যা এখানে অ্যালোন শব্দের অর্থ হচ্ছে পাশে, আমরা সাধারণত অ্যালোন, ALONE, এই অ্যালোন শব্দের অর্থ একা বুঝাই, আর এখানে ALONG, এই অ্যালোন মানে হচ্ছে পাশে, বাই মানে যেমন পাশে,
হ্যাঁ, অ্যালং শব্দের অর্থ হচ্ছে পাশে বা বরাবর। কোথায় বসবাস করে, কি বরাবর? দ্য রিভার ব্যাঙ্কস, নদীর পাশে বা নদীর তীরবর্তী অঞ্চল বরাবর যারা বসবাস করে, এটা তাদের জন্য হচ্ছে একটি কঠিন বাস্তবতা। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট। অনেক মানুষেরাই রয়েছেন যারা মূলত কি করে, এই যে অপেক্ষা করছে মেহেরজানের মধ্যে ভাগ্যকে বরণ করার জন্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ, বা হচ্ছে বাংলাদেশে নদীর পরিমাণ অনেক বেশি হয়। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো, যাদের অধিকাংশই কী করছে, যেখানে অর ইরোড ডিউরিং মনসুন, মানে এক কথায় বলতে গেলে বর্ষার মৌসুমে মূলত যে নদীগুলোর অধিকাংশই কী হয়, ওভারফ্লো করে বা তীরকে অতিক্রম করে পানি গিয়ে উপচে পড়ে, মানে এক কথায় বন্যা হয়ে যায় বা অতিমাত্রায় বন্যা হয়। এবং এর কারণে কি হয়, ইরোড মানে হচ্ছে ওই এখানে যে ব্যাঙ্কস রয়েছে বা বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো ভেঙে যায়। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, ইরোশন ধস, এই যে ভূমিধস যেটাকে আমরা বলি, এই ভূমিধসটা মূলত একটা মানে কঠিন একটা বাস্তবতা। কার জন্য? ফর দ্য পিপল, সেই সকল মানুষের জন্য লিভিং অ্যালং, যারা মূলত বসবাস করে। কোথায় বসবাস করে? এই যে এখানে অ্যালং মানে একা নয়, এই অ্যালং শব্দের অর্থ হচ্ছে পাশে। পাশে কিসের পাশে? দ্য রিভার ব্যাঙ্কস, রিভার ব্যাঙ্কসের পাশে বা নদীর পাশে, তীরের পাশে বসবাস বা নদীর তীর বরাবর যারা বসবাস করছে, তাদের জন্য নদী ভাঙন একটি প্রতিদিনের মতো একটি বাস্তব, মানে কঠোর বাস্তব বা নিষ্ঠুর বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাতেই বা প্রতি বর্ষার সময়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বছরে যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর মতো আরও যত খরস্রোতা নদী আছে, খরস্রোতা মানে যার ঢেউ অনেক বেশি, সেই সকল নদীগুলোর মাধ্যমে বা নদীগুলোর হুমকি, সেই সকল নদীর মাধ্যমে মধ্যে কিসে থাকে, সেই গ্রামগুলো হচ্ছে হুমকির মধ্যে থাকছে, সবসময় হুমকির মধ্যে থাকছে। এবং এই হুমকিটা কোন সময় হয়? এই শুধুমাত্র বর্ষাকালে আমরা এগুলোকে দেখতে পাই। এছাড়াও যদি দেখি, ইট ইজ এস্টিমেটেড, মানে এস্টিমেটেড মানে হচ্ছে খুব গবেষণায় দেখা যায়। গবেষণা মানে কি? অবশ্যই এস্টিমেটেড অর্থ কি ছিল? এস্টিমেটেড শব্দের অর্থ ছিল খসড়া নির্মাণ করা বা খসড়া একটা হিসাব দেয়া, তাই না? হিসাব কষা। তাহলে সেক্ষেত্রে দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 lakh people homeless every year in Bangladesh. It is estimated, মানে গবেষণায় দেখা যায়, গবেষণা করে দেখা হয়েছে, রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 lakh people homeless every year in Bangladesh. বাংলাদেশে প্রতি বছরে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয় বা হচ্ছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যতগুলো সমস্যা তৈরি হয়, এর মধ্যে প্রধান এই ক্লাইমেট চেঞ্জের কারণে যতগুলো সমস্যা তৈরি হয়, তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙন। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশন, আমরা যদি তাৎক্ষণিকভাবে যদি অ্যাকশন বা হচ্ছে পদক্ষেপ না নিই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি ক্লাইমেট চেঞ্জের সঙ্গে অ্যাডাপ্ট করা বা হচ্ছে অ্যাডজাস্ট করার মতো না করি, আমরা যদি অ্যাডজাস্ট না করে নিই বা হচ্ছে খাপ খাইয়ে নেয়ার মতো যদি কোনো কার্যকরী পদক্ষেপ তাৎক্ষণিকভাবে গ্রহণ না করি, দেয়ার উইল বি থাউজেন্ডস মানে হাজার মেহেরজানকে খুঁজে পাবো, থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, মানে আরও হাজার মেহেরজানকে আমরা কি করব, মানে এরকম হাজার মেহেরজানের জন্ম হবে ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। এক কথায় বলতে গেলে আমাদের শহর এবং গ্রামগুলোতে আমরা হাজার এমন মেহেরজানকে দেখতে পাবো বা এদের তৈরি হবে আর কি, মানে যারা এখন ভালো আছে কিন্তু একটা সময় নদী ভাঙনের কারণে গৃহহীন বা হোমলেস হয়ে পড়বে। ঠিক আছে, এরকম হাজার মেহেরজানকে পাওয়া যাবে। এখন যদি আমরা এর পরের অংশটুকু চলে যাই, আমরা এখান থেকে যদি একটু দেখতে পাই কি বলেছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে অনেক প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা কি করব, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করব। ঠিক আছে, ওকে, আমরা যদি একটু প্রশ্নগুলো পড়ি, একটু বুঝে পড়বো। হ্যাঁ, এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেনে আসছে এবং সবগুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ শিখে রাখার জন্য। আমরা অবশ্যই পড়ার সময় এটা মাথায় রাখবো না কমন পড়বে কি পড়বে না, আমি দেখবো আমি নিজে পারছি কিনা, উপরের যেটা পড়লাম সেখান থেকে দেখি আমরা অ্যান্সার করতে পারি কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি। এই যে মেহেরজানের জীবন খুবই হ্যাপি ছিল, খুবই আনন্দময় ছিল। বিফোর, কিসের পূর্বে?
বিফোর, এখানে বিফোরটা প্রিপোজিশন, এটা বিফোর শব্দের অর্থ পূর্বে বোঝা যাচ্ছে। প্রিপোজিশন হলে বিফোর শব্দের অর্থ অবশ্যই পূর্বে হবে। কিসের পূর্বে? দ্য লিবারেশন, যুদ্ধের পূর্বে। এটা যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় না, বা 1971-এর আগে কোনো ইনফরমেশন এখানে দেওয়া হয়নি, তাহলে এটা হবে না। 2 নম্বরে যদি দেখি, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর কিসে? যমুনা নদীর যে ধস, যমুনা নদীর যে আক্রমণ, হ্যাঁ, যমুনা নদীর যে ধ্বংস, এই ধ্বংসের আগে যমুনা নদীতে যে ধ্বংসের যে কাজটা যমুনা নদী করছে, এই কাজের আগে বা এই কাজটির আগে মেহেরজানের জীবনটা খুবই সুখী ছিল। এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, আমরা তাছাড়াও দেখি দ্য ভিক্টোরি মানে বিজয়ের পূর্বে, দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পূর্বে। আমরা কিন্তু দেখি এখানে লিবারেশন, দ্য ভিক্টোরি, দ্য ইন্ডিপেন্ডেন্স, এই তিনটার একটাও কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে বা প্যাসেজের মধ্যে পাইনি। কিন্তু এই যে এখানে যমুনা রিভার, এখানে দ্য ডিস্ট্রাকশন অফ রিভার দেখেই কিন্তু আবার কারেকশন দাগানো যাবে না, আমার এখানে কিন্তু যমুনা কথাটা উল্লেখ থাকতে হবে, যমুনা নদী। ঠিক আছে, যমুনা নদীর ডিস্ট্রাকশনের কারণে আমরা মূলত এখানে কি হয়েছে, এটা মানে মেহেরজানের জীবন আগে সুখী ছিল কিসের পূর্বে? এই যে ডিস্ট্রাকশনের পূর্বে, যমুনা নদীর ডিস্ট্রাকশনের পূর্বে। এটার পরিবর্তে আরও প্রশ্নে কি থাকতে পারে? এখানে প্রশ্নে থাকতে পারে হচ্ছে রিভার ইরোশন অফ যমুনা, এটুকু থাকলেও কিন্তু সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু পরেরটা দেখি, 2 নম্বরে কি আছে? গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডিসক্রাইব, গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার, গ্রিডি যমুনা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এটা দ্বারা কি বোঝালো? ইজ ইউজড হিয়ার টু ডেসক্রাইব দ্য, কি বর্ণনা করছে? কি বর্ণনা করতে লোভী যমুনা কথাটি ব্যবহার করা হয়েছে? ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির হিংস্রতা। হ্যাঁ, প্রকৃতির হিংস্রতা। ডিমান্ড অফ এ কনজিউমার, একটি একজন ভোক্তার যে চাহিদা, সেটা না, সে তো ভোক্তা না, তাই না? সে ভোগ করছে ঠিক আছে, বাট সে তো প্রকৃতির একটা অংশ। এখানে কনজিউমার হিসেবে সে যা ডিমান্ড করছে তার চেয়ে বেশি আসে ক্রুয়েলটি অফ নেচার। সাপ্লাই অফ এ কনজিউমার, কে সাপ্লাই মানে তো সরবরাহ করা, কেড়ে নেওয়া না, তাহলে এটা তো আগেই অ্যান্সার হবে না, এটা আগেই বাদ। হেল্প অফ এ কনজিউমার, কনজিউমার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? যমুনা নদীকে বোঝানো হচ্ছে। সে কি আমাদের হেল্প করছে? না। সে কি আমাদেরকে কিছু সাপ্লাই দিচ্ছে? না, সে আরও নিয়ে যাচ্ছে, আমাদের জায়গাগুলো তার মানে ভেতরে নিয়ে দিচ্ছে। আবার এখানে আমরা ডিমান্ড মানে হচ্ছে তার চাহিদা বুঝেছি। হ্যাঁ, এটা চাহিদা, ঠিক আছে, এটা তার চাহিদা, বাট এটা হচ্ছে এখানে ভোক্তা অর্থে, ভোক্তার চাহিদা বলতে যা বোঝায়, ইলিগালি যেটা বোঝাচ্ছে, এটা ভোক্তার চাহিদা, এটা ইলিগাল না, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা ইলিগাল বা অনৈতিক। সেজন্য এখানে কি হবে? প্রকৃতির সাথে সম্পর্কিত, প্রকৃতির কি বুঝাবে? ক্রুয়েলটি বা হিংস্রতা বুঝাবে। বুঝাতে পেরেছি? এরপর এটাতে যদি একটু দেখি, মেহেরজান ইজ এ ভিকটিম, মেহেরজান ইজ এ ভিকটিম, তিনি কি এখানে ড্রট বা খরার, তিনি কি খরার শিকার? না। খরার শিকার মানে কি? যেখানে বৃষ্টিপাত হয় না। তারপর হচ্ছে ফেমিন, হ্যাঁ, দুর্ভিক্ষের শিকার? না, তিনি দুর্ভিক্ষের শিকার না। সাইক্লোনের শিকার নয় তিনি, তার ওইখানে ঘূর্ণিঝড় হয়নি, তার ওইখানে কি হয়েছে? রিভার ইরোশন বা নদী ভাঙন হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার ইরোশন, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বরে যদি আমরা যাই, দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেট, টার্ময়েল শব্দের অর্থ কি বোঝায়? টার্ময়েল শব্দের অর্থটা কি বোঝাচ্ছে? আচ্ছা, আর টার্ময়েল শব্দের অর্থটা কি বোঝাচ্ছে? দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেট, টার্ময়েল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এগিটেশন, রিডাকশন, কনস্ট্যান্ট, রিগিড। আড়ষ্টতা তো হবেই না। টার্ময়েল এটা হচ্ছে আলোড়ন, জীবনে একটা আলোড়ন নিয়ে আসে, সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে, একটা আলোড়ন তৈরি করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন যেটা আসলে বোঝা যাচ্ছে না যে এরপরে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে, এরকম একটা সিচুয়েশন আসলে সেক্ষেত্রে আমরা এখানে আলোড়ন বলতে পারি। রিডিউস মানে হ্রাস পাওয়া, শুধুমাত্র হ্রাস, এটা হবে না, হ্রাস। এখানে টার্ময়েল শব্দের অর্থ কী ছিল? আমরা যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে, এই যে টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা বোঝায়। এখানে সিনোনিম কী কী দেওয়া আছে? বিশৃঙ্খলা, এই যে কাওস, ডিসঅর্ডার, আনরেস্ট। ঠিক আছে, ওইখানে আমরা আরও কিছু পাচ্ছি। এখন এইখানে যেটাকে পাচ্ছ বলতে পারো স্যার এইখানে একরকম ওইখানে একরকম, এটা এইভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের কাছে এইখানে যেগুলো নতুন আসবে সেগুলো তোমরা ওইখানে লিখে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, সবই পড়তে হবে। তাহলে এখানে এগিটেশন, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব, একদম স্থির থাকা, এটাও হবে না। আড়ষ্ট মানে চুপ থাকা, এটাও হবে না। আড়ষ্ট মানে হচ্ছে লজ্জা ভাব, হ্যাঁ, এরকম এরকম থাকা যাবে, এরকম মানে এরকম, এটা হবে না। হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া। আলোড়ন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আগে যেমন ছিল, আগুনটা যেমন ছিল তার চেয়ে আরও বেশি প্রবাহিত হওয়া, আরও বেশি আলোড়িত হওয়া। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে এজিটেশন। দ্য ওয়ার্ড শ্যাটার মিনস, দ্য ওয়ার্ড
শ্যাটার মিন্স, শ্যাটার শব্দের অর্থ হচ্ছে একদম ধ্বংস করে ফেলা, একদম কি করা, একদমই ধ্বংস করে ফেলা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি আসতে পারে, টু ডিস্ট্রয় সামথিং। হ্যাঁ, টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছুকে ধ্বংস করা, টু ইরেক্ট সামথিং, নেতিয়ে দেয়া, ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে থামিয়ে দেয়া বা হচ্ছে নেতিয়ে দেয়া। টু কমপ্লিট সামথিং, কোনো কিছুকে সম্পন্ন করা। আর হচ্ছে এই যে শ্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, আমরা জানি চূর্ণ বিচূর্ণ করলে কি তৈরি হয়, পিচ পিচ মানে পিচ পিচ, একদম খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে টু ব্রেক সামথিং ইনটু পিচেস, মানে একদম পিচ পিচ করে ধ্বংস করে ফেলা, এরকম একটা ভেঙে ফেলা, এটা একটা মিনিং আসে। এই জন্য এখানে মিনিং হবে হচ্ছে টু ব্রেক সামথিং ইনটু পিচেস, রাইট। এখানে ধ্বংস করা বোঝাচ্ছে, কিন্তু শ্যাটার কথাটার সঙ্গে আমরা মূলত পিচেস কথাটাকে মিল রাখতে হবে। ঠিক আছে, ধ্বংস বলতে যেটাকে আর খুঁজে পাওয়া যায় না, আর শ্যাটার শব্দের অর্থ হচ্ছে যেটা ভেঙে যাবে কিন্তু খুঁজে পাওয়া যাবে, ছোট ছোট অংশ হলেও আমরা পাবো। ঠিক আছে, দ্য ফ্রেজ, ফ্রেজ, এখানে একটা ফ্রেজ আছে, ফ্রেজ মনে হচ্ছে শব্দ সমষ্টি। কি বলেছে, দ্য ফ্রেজ হুইসপারিং অয়েন্ট মিনস, হুইসপারিং অয়েন্ট শব্দ দ্বারা মূলত কি বোঝাচ্ছে, হুইসপারিং অয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কি বোঝায়, অয়েন্ট দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর একদিক থেকে আরেক দিকে যে বাতাসটা প্রবাহিত হয় সেটাকে বোঝাচ্ছে, নাকি অয়েন্ট দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, মানে এখানে শন শন একটা বাতাসের সাথে, বাতাস শন শন একটা শব্দের সঙ্গে যে বাতাস সেটাকে বোঝাচ্ছে, নাকি অয়েন্ট দ্যাট হেল্প সামওয়ান মেক এ ফায়ার, নাকি সেই বাতাসটাকে বোঝাচ্ছে যে বাতাস মূলত কি করে, আগুন জ্বালাতে সাহায্য করে, এটা হবে, নাকি অয়েন্ট দ্যাট ব্লোস ইন সামার, যেটি মূলত গ্রীষ্মকালে বয়। এটার একটাও না, অ্যান্সার হবে হচ্ছে মানে এই যে এখানে 1, 3 আর 4 হবে না, এটা অ্যান্সার হবে হচ্ছে 2 নম্বর, যেটা মূলত একটা সাউন্ড থাকবে। ঠিক আছে, এখানে ক্রস দিয়েছি কিন্তু তোমাদের পড়ানোর সুবিধার্থে বোঝানোর জন্য দিয়েছিলাম, তোমরা এখানে আসলে সত্যিকার অর্থে ক্রস ধরে নিও না। এটি হবে হচ্ছে হিসিং সাউন্ড, মানে যে শন শন, বাতাসের যে শন শন শব্দ, সেই শন শন শব্দে যে বাতাসটা তাকেই বলা হচ্ছে হুইসপারিং, হুইসপারিং অয়েন্ট, শন শন শব্দ। ঠিক আছে, জি নম্বরে যদি যাই, হোয়াট ইজ দ্য মেইন পারপাস, আসল উদ্দেশ্য কি, অব দ্য অথর, লেখক বা লেখিকা যিনি এটি লিখেছিলেন তার, হ্যাঁ না, অথর, অথর শব্দের অর্থ লেখক, অথরেস হতো যদি নারী হতেন, অথর, এই লেখকের প্রধান উদ্দেশ্য কী ছিল, তাহলে এইটা কতবার আসছে দেখছো, 3 বার আসছে। তার উদ্দেশ্যটা কি ছিল, টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর যে গুরুত্ব সেটা বোঝাতে। এখানে অবশ্যই নদীকে আমাদের সামনে ভিলেন হিসেবে তুলে ধরা হয়েছে, তাহলে অবশ্যই তার গুরুত্ব আলোচনা করা হয়নি, এটা হচ্ছে ক্রস। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, বর্ষাকালের প্রভাব, বর্ষাকালের প্রভাব এটা হইতে পারে, কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা হয়নি যে বর্ষাকালের প্রভাবে এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এটার ফলে আর কি হচ্ছে বা আমাদের দেশের অর্থনীতিতে কি কি অবদান রাখছে বা ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু উল্লেখ করা হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা ইম্প্যাক্ট বলতে পারি, বাট ওইভাবে না, খুব একটা বেশি জোর দেওয়া হয়নি। অয়েন্ট দ্যাট ব্লোস ইন সামার, সেই বাতাসের সম্বন্ধে কথা বলা হয়েছে যেটা গ্রীষ্মকালে বয়, অবশ্যই না। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, মানে এখানে ইফেক্ট মানে প্রভাব, সেটা পজিটিভ হতে পারে বা হচ্ছে নেগেটিভ হতে পারে, ইতিবাচক বা নেতিবাচক যে কোনো একটা প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয়েছে রিভার ইরোশন, যেহেতু এখানে নদী ভাঙন, অবশ্যই এটা নেতিবাচক একটি প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপরের অংশটাতে যদি আমরা যাই, আচ্ছা, এরপরের অংশটুকু নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও, মেকশিফট অর্থ হচ্ছে অস্থায়ী, এখানে উল্লেখ করা হয়েছে মেহেরজান বর্তমানে তার অস্থায়ী বাড়িতে বসবাস করছেন। এখন এইখানে কি বলছে, উইথ হার রিলেটিভস, তার আত্মীয় স্বজনের সঙ্গে, উইথ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সঙ্গে, তার হাজব্যান্ড অলরেডি মারা গিয়েছেন আমরা দেখেছি, উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে, নাকি অ্যালোন, তিনি অবশ্যই একা বসবাস করছেন, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যালোন। এরপর এটা যদি দেখি, বিফোর দ্য ইরোশন অফ রিভার শি ওয়াজ, কি বলা যায়, বিফোর মানে হচ্ছে পূর্বে, দ্য ইরোশন, এই যে নদী ভাঙনের পূর্বে, দ্য ইরোশন অফ রিভার বা রিভার ইরোশনের পূর্বে তিনি কি ছিলেন, শি ওয়াজ, অবশ্যই তিনি কি ছিলেন, সম্পদশালী বলা যায়, ধনী বলা যায়, স্বাস্থ্যবান বা সুস্থ বলা যায়, আনহ্যাপি বলা যায়, স্যাড বলা যায়, তিনি কখনোই, মানে নদী ভাঙনের পূর্বে তার সব ছিল, তাহলে সে অবশ্যই স্যাড হবে না। হ্যাঁ, তিনি হ্যাপি ছিলেন, এখানে আনহ্যাপিও হবে না, তিনি স্বাস্থ্যবান বা সুস্থ ছিলেন, আর হচ্ছে ওয়েলদি, তিনি যে এখন অসুস্থ সেই সম্বন্ধে কোনো কথা বলা হয়নি, তিনি মূলত সম্পদশালী ছিলেন, তার সম্পদ ছিল, তার তখন সম্পদ ছিল, এখানে অ্যান্সার হবে হচ্ছে 2 নম্বরটা। আশা করি বুঝাতে পেরেছি।
তিনি এখন অসুখে আছেন বা তিনি হচ্ছে এখন যে শারীরিকভাবে অসুস্থ সেই বিষয়টি প্যাসেজের মধ্যে উল্লেখ করা নাই। সো এটা আমরা অ্যান্সার দাগাতে পারবো না, আমাদেরকে দাগাতে হবে তিনি তার আগে অনেক সম্পদ ছিল, গবাদি পশুর কথা বলা হয়েছে, তার অ্যারেবল ল্যান্ডের কথা বলা হয়েছে, তাই না, নিজস্ব একটা বসত বাড়ি ছিল সেগুলোর কথা বলা হয়েছে, এখন সেটা নাই, সে এখন অস্থায়ীভাবে একটা জায়গায় বসবাস করছে। যেহেতু অস্থায়ীভাবে বসবাস করছে সেহেতু অবশ্যই তার কি রয়েছে, অভাব রয়েছে, আর আগে তার সেই অভাবটা ছিল না। আর যার অভাব থাকে না তাকে বলা হয় ওয়েলদি বা সম্পদশালী। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু দেখি ডেমোলিশ। আচ্ছা, ডেমোলিশ হচ্ছে একটা ভার্ব, ডেমোলিশ শব্দটা হচ্ছে একটা ভার্ব। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন। ডেমোলিশ শব্দের অর্থ কি? ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করে দেয়া, ধ্বংস করা। বিল্ড মানে গঠন করা, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, সাপোর্ট মানে কোনো কিছু করতে সমর্থন করা। ঠিক আছে, তাহলে এই তিনটায় প্রায় কাছাকাছি একটা মিনিং দিচ্ছে, তাই না? গঠন করা, সংরক্ষণ করা, সমর্থন করা। কিন্তু ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করে দেয়া। এই যে ডিস্ট্রয়ের সাথে ডেমোলিশের একটি মিল রয়েছে বা যোগসাজশ রয়েছে, তাহলে এখানে ডেমোলিশ শব্দটির অর্থ হবে ডিস্ট্রয়। যদি তোমাকে বলতো হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন, বা এখানে যদি বলতো ডাজ নট মিন, হোয়াট ডাজ নট মিন মানে এখানে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ, এখানে যদি হোয়াট ডাজ নট দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন নটটা যদি এখানে চলে আসতো তাহলে কিন্তু এখানে এই তিনটা অ্যান্সার হতো, তিনটা অ্যান্সার হতে পারতো। ঠিক আছে, যদি বলতো এটার সাথে কোনটা মিলে না তাহলে কিন্তু এটা এই বাকি তিনটা অ্যান্সার হতো। যেহেতু এটা বলে না, শুধু বলেছে কি এটা বলতে কি বোঝায়, এই প্রশ্নটাকে আমরা কি বলতে পারি, হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ ডেমোলিশ, এটাও কিন্তু প্রশ্নে থাকতে পারে। তাহলে কি বলতে কি বোঝায় আর সিনোনিম এই দুইটা একই কথা, এটি বলতে কি বোঝায় আর সিনোনিম এই দুইটা কিন্তু একই কথা। এরপরেরটাতে যদি আমরা একটু দেখি ডি নম্বরে, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এক কথা কনসিকুয়েন্স বা ফলাফল কি? এই যে ক্লাইমেট চেঞ্জের ফলাফল হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা মূলত কাকে দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জের ফলাফল হিসেবে? আমরা এখানে একটা বিষয় তুলে ধরা হয়েছে, ক্রুয়েল হাঙ্গার, তীব্র ক্ষুধা, এটা তুলে ধরা হয়নি। তার স্বামী ছিল, সন্তান ছিল, তারা সেই সময় অসুস্থ ছিল এবং তীব্র ক্ষুধা ছিল, সেটা অন্য কারণে। রিভার ইরোশন, আমরা এই প্যাসেজে রিভার ইরোশন বা নদী ভাঙন সম্বন্ধে দেখেছি। ল্যান্ডেড প্রপার্টি, মানে এখানে ল্যান্ডেড প্রপার্টি কি করে, দ্য ডেঞ্জারাস রেজাল্ট, ল্যান্ডেড প্রপার্টি স্থাবর সম্পত্তি, কারো ওইখানে আবহাওয়ার যদি কি হয় বা জলবায়ুর যদি পরিবর্তন হয় তাহলে তার স্থাবর সম্পত্তি থাকে, স্থাবর সম্পত্তি কি বাড়ে না, তার কি বাড়ে, সেখানে মূলত রিভার ইরোশন বেড়ে যায়। দ্য কোর্স অফ নেচার, প্রকৃতির কার্য পরম্পরা, মানে প্রকৃতি মনে হয় আগের চেয়েও আরও সুন্দরভাবে ভালোভাবে কাজ সম্পন্ন করে, আদৌ কি তাই না? তাহলে এখানে আমরা কি বুঝবো যে যখন ক্লাইমেট চেঞ্জ হয় তখন কি বেড়ে যায় বা কোন ফলাফলটা মূলত বেশি দেখা যায়, সেটা হচ্ছে রিভার ইরোশন। ঠিক আছে, আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। লাস্টের অংশটুকু যদি দেখি, রিভার ইরোশন হ্যাজ, এটা হচ্ছে মূল ভার, নদী ভাঙনের রয়েছে কি রয়েছে, ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সুবিধা। রিভার ইরোশন কি আমাদের প্রাকৃতিক সুবিধা দেয়? না। অ্যাডভার্স ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফ, অ্যাডভার্স ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফ, এটি কোথায় কী করছে, এটা মূলত আমাদেরকে, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে আমাদের এখানে কোনটা দেখতে পাচ্ছি, বন্য পশু বা বন্য জীবন যারা আছে সেখানে হচ্ছে একটা বৈচিত্র্যময় প্রভাব নিয়ে আসে বা বৈচিত্র্যময় একটি প্রভাব নিয়ে আসে। আমরা পুরোটুকুর মধ্যে পড়ে কি এটা পেয়েছি? কোথাও আমরা এটা পাইনি। আমাদের ওয়াইল্ড লাইফ নিয়ে কোনো আলোচনা নাই, আমরা ম্যান লাইফ, মানুষের জীবন নিয়ে আলোচনা করছি। সো সেই সূত্রে হয়তো বিস্তারিত ভাবতে গেলে ওয়াইল্ড লাইফের উপরে একটা প্রভাব আসবে, কিন্তু এই প্যাসেজে এটা নিয়ে আলোচনা করা হয়নি, এজন্য আমরা এটাকে অ্যান্সার করতে পারবো না। এখানে ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, ক্রুয়েল মানে হিংস্র প্রভাব, মানে মারাত্মক বা বাজে একটা প্রভাব, যে সিভিয়ার ইম্প্যাক্ট এটাও দেওয়া যায়। অন পিপল মানুষের জীবনে মূলত কি প্রভাব ফেলে সেই প্রভাব নিয়ে মূলত আলোচনা করা যায়। বেনিফিট মানে সুবিধা, এটা হবে না। ঠিক আছে, ন্যাচারাল অ্যাডভান্টেজ প্রাকৃতিক সুবিধা, এটাও হবে না। এটা হতে পারতো যদি ওয়াইল্ড লাইফ নিয়ে বা বন্য প্রাণীদের জীবন নিয়ে এখানে আলোচনা করা হতো। যেহেতু আলোচনা করা হয়নি সেহেতু আমরা এটা অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, মানুষের উপরে মূলত বাজে প্রভাব বা হচ্ছে ভয়ানক যে প্রভাবটা আছে সেটা মূলত এখানে আলোচনা করা হয়েছে। এরপরে যদি আমরা একটু দেখি, মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান কেমন ছিল, হোমলেস, হোমলেস বিকজ অফ, কারণ কেন তিনি কেন বাড়ি ছাড়া, তিনি কেন গৃহহীন, গৃহহীন হওয়ার কারণ হচ্ছে দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনার কি ভাঙনের জন্য, সেলিং অফ দ্য হাউস,
বসত বাড়ি ভেঙে যাওয়ার কারণে, ফ্লাড বন্যার জন্য, ডিস্ট্রাকশন অফ হার হাউস তার বাড়ি ধ্বংসের জন্য। কোনটা মেইন কারণ? তার বাড়ি শুধুমাত্র যদি বাড়ি ধ্বংস হতো তাহলে অবশ্যই সে তার বাড়িটা তৈরি করে নিতে পারতো, কিন্তু এখানে বাড়িটা ধ্বংস হয়েছে ঠিক আছে, কিন্তু কেন হয়েছে? এই রিভার ইরোশনের কারণে। এই জন্য এখানে এক্সাক্ট অ্যান্সার হবে হচ্ছে দ্য রিভার ইরোশন, দ্য ইরোশন অফ দ্য যমুনা, দ্য ইরোশন অফ যমুনা। যমুনার কিসের কারণে? ধ্বংসের কারণে, যমুনা ধসের কারণে মূলত কি হয়েছে? তারই বাড়ি, তিনি নিজে বাড়িহীন বা গৃহহীন, ঠিক আছে। ডিস্ট্রাকশন অফ হার হাউস তার বাড়ি ধ্বংসের কারণে। এখন শুধুমাত্র যদি ধ্বংস কথাটা উল্লেখ করি তাহলে খেয়াল রাখতে হবে এখানে প্রশ্ন থাকে যে যেহেতু বাড়ি ধ্বংস হয়েছে সেহেতু বাড়ি বানিয়ে নাও, কিন্তু বাড়ি বানানো যাচ্ছে না কেন? কারণ তার তো জায়গায় নাই। কেন জায়গা নাই? সেই জায়গাটা মূলত কী হয়েছে? যমুনা নদী নিজের মধ্যে নিয়ে ফেলেছে, বা হচ্ছে ভূমিধস হয়েছে, বা হচ্ছে নদী ধস হয়েছে। তাহলে এখানে কি হবে? অবশ্যই নদী ধসটাই হচ্ছে মেইন কারণ। তাহলে এখানে দ্য ইরোশন অফ যমুনা। এটা কেন দিলাম না বুঝতে পেরেছো আশা করি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোয়ার মিন? রোয়ার শব্দের অর্থ কি? রোয়ার মানে হচ্ছে চিৎকার করা, অনেক জোরে সাউন্ড করা, ঠিক আছে, অনেক স্ক্রিম। আমি বলিনি একদম চিৎকার করে, গলা ফাটিয়ে চিৎকার করা, এটাকে বলা হয় রোয়ার। ওই যে আমরা দেখি না, বাংলাদেশের খেলা দেখি না, বাংলাদেশ ক্রিকেট টিমের বলি না টাইগার, ওইখানে মূলত কি হয়? রোয়ারিং, টাইগার্স আর রোয়ারিং। হ্যাঁ, টাইগার্সরা কি করছে? চিৎকার করছে, তাই না? এই যে এখানে রোয়ার শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা। স্মাইল মানে হাসি, এটা হবে না। মন মানে হচ্ছে বিলাপ করা, মর্নিং, এটাও হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি আর কি কি আছে এখানে। এই যে ক্রাই মানে কান্না করা, টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, উচ্চ শব্দ বা দীর্ঘ কর্কশ শব্দ করা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা সেট 3 নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য আলাদা করে আরও এক্সট্রা তুলে ধরা হয়েছে। সেট 3 নিয়ে যদি একটু কথা বলি, হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোশন? যে নদী ভাঙনের প্রকৃত কারণটা আসলে কি? সেক্ষেত্রে আমরা দেখেছি মনসুন আছে, মৌসুমি বায়ুর কারণে, মানে বর্ষাকাল আর কি। টেম্পারেচার রাইজ, তাপমাত্রা বৃদ্ধির কারণে, এটা হবে না। রিভার পলিউশন, নদী দূষণের কারণে। আমরা দেখেছি সেন্টেন্সের মানে প্যাসেজের মধ্যে জলবায়ুর পরিবর্তনের ফলে যে যে বড় ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা কোনটি? সেই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হচ্ছে নদী ভাঙন। তার মানে নদী ভাঙন হচ্ছে ফলাফল। কারণটা কি? কারণটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তাই না? এখানে তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। মনসুন হবে না, টেম্পারেচার রাইজ হবে না, পাশাপাশি রিভার পলিউশনটাও হবে না। দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিনস, শ্যাটার্ড মানে কি? শ্যাটার্ড শব্দের অর্থ একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলা, কিছু অংশ মানে চূর্ণ বিচূর্ণ করে, মানে একদম পিস পিস করে ফেলা এক কথা বলতে। কনফ্রন্টেড মানে হচ্ছে মুখোমুখি, এটাও হবে না। ইম্প্রোভারাইজড মানে নিঃস্ব বা দরিদ্র, এটাও হবে না। এটাকে তোমরা পোর এর সিনোনিম হিসেবে ধরে রাখতে পারো। ফেসড মানে হচ্ছে মুখোমুখি। শ্যাটার্ড মানে হচ্ছে সেটাকে একদম নির্মূল করে ফেলা, সেটার অস্তিত্ব থাকা কঠিন, এত বাজে অবস্থা করে ফেলা, ঠিক আছে। তাহলে কী হবে? এক্সটারমিনেটেড, এটা হচ্ছে নির্মূল করা, এরকম একটা মিনিং দিবে। এরপরের অংশ যদি আমরা একটু দেখি, আচ্ছা সি নম্বর যদি আবার আমরা একটু দেখি, মেহেরজানস হ্যান্ডস আর ট্রেমলিং বিকজ, তার হাতগুলো কাঁপছিল। মেহেরজানের হাতগুলো কাঁপছিল। কেন কাঁপছিল? শি ইজ টায়ার্ড, তিনি ক্লান্ত। শি ইজ এক্সহাস্টেড, এটা দ্বারাও ক্লান্তই বোঝায়। টায়ার্ড আর এক্সহাস্টেড একই সিনোনিম। শি ইজ ফ্রাইটেন্ড, তিনি ভীত। তিনি কিছু দেখে এই মুহূর্তে ভয় পাচ্ছেন। তিনি কি আদৌ ভয় পাচ্ছেন? তার লাইফে এত কিছু ঘটে গেল, তারপরে তিনি এই মুহূর্তে এসে ভয় পাচ্ছেন? অবশ্যই না। তাহলে শি ইজ ফিবল, তিনি হচ্ছেন দুর্বল। শারীরিকভাবে তিনি কি হয়ে পড়েছেন? দুর্বল হয়ে পড়েছেন। তার কেয়ার করার মতো, টেক কেয়ার করার মতো কেউ নাই। তিনি নিজের সব কাজ নিজে একা একা করেন। এই সূত্র ধরে শি ইজ ফিবল, তিনি হচ্ছেন দুর্বল। এরপরের অংশে যদি যাই, রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, এটি কিসের ইফেক্ট? আচ্ছা, রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ ড্যাশ। এখানে রিভার ইরোশন হচ্ছে কিসের ফলাফল? নদী ভাঙন হচ্ছে কিসের ফলাফল, মানে কোন কারণে রিভার ইরোশনটা ঘটছে? অবশ্যই ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ুর পরিবর্তনের কারণে। এনভায়রনমেন্ট পলিউশন হয়ও ক্লাইমেট চেঞ্জের। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের কারণও হচ্ছে কি? ক্লাইমেট চেঞ্জ। সাইক্লোনও হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে এই যে এইখানে যে টোটাল 3টা দেখতে পাচ্ছি না, এই 3টা, তার সাথে আবার রিভার ইরোশন, এই 4টা জিনিসই হচ্ছে প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জ না হলে কোনোটাই হবে না। তাহলে এই যে রিভার ইরোশন এনভায়রনমেন্ট পলিউশনের জন্য হয় না, রিভার ইরোশন সাইক্লোনের জন্য হয় না, রিভার ইরোশনটা ন্যাচারাল ডিজাস্টারের কারণেও হয় না। রিভার ইরোশন হওয়ার একমাত্র মানে যতগুলো কারণ আছে রিভার ইরোশন, মানে এমন অনেক কারণ, রিভার ইরোশন সহ আরও অনেক বিষয় রয়েছে, ফলাফল, এগুলোকে কী বলা হয়? কনসিকুয়েন্স বলা হয় বা ফলাফল। কার ফলাফল? এই যে জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ হলে যতগুলো ঘটনা ঘটে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে রিভার ইরোশন, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু দেখি, দ্য ডান্সিং ফ্লেমস মানে হচ্ছে
নিত্যরত বা হচ্ছে দোদ্দুলমান কি বলা যায় অগ্নিশিখা, রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দেয় টার্মোয়েল অফ আর লাইফ, তার জীবনের উত্থান পতনের সময়টা, আপস অ্যান্ড ডাউনসকে মনে করিয়ে দেয়। হেয়ার ডান্সিং মিনস, এখানে উত্থান পতন বা হচ্ছে দোদ্দুলমান বা হচ্ছে দুলছে, এই আগুন দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, লাফ দেয়া। লাফ দেয়া মানে কি বোঝায় জানো? লাফ দেয়া মানে হচ্ছে একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গায় যাওয়া। তার মানে কি, সে যখন এইখান থেকে লাফ দিয়ে ওইখানে যাবে, তার মানে সে আগের অবস্থায় থাকে না। এখন আমরা একটা আগুনকে যদি আমরা বলি যে সেটা লাফ দিচ্ছে, তার মানে কি, সে যেখানে জ্বলছে লাফ দিয়ে সে আরেক জায়গায় গিয়ে জ্বলতে শুরু করলে এখানে থেমে গেল। আসলে কি তাই? বিষয়টা কিন্তু এমন নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি জাম্পিংকে দিতে পারবো না। এখানে আমরা গ্লিটারিং মানে ঝকঝকে। আচ্ছা, কোনোভাবে কি মনে হয়েছে যে মেহেরজানের জীবনে এটা খুব হ্যাপি মোমেন্ট? বর্তমানে এই মোমেন্টটা গল্প বলার সময় সে খুব হ্যাপি মোমেন্টে ছিল? অবশ্যই না। তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা গ্লিটারিং, এই ঝকঝকে, এগুলো তো পজিটিভ ওয়ার্ড, মানুষ আনন্দের সময় ব্যবহার করে, এই জন্য এটাকে ব্যবহার করতে পারবো না। ব্রাইট, এটাকে তো আরও ব্যবহার করা যাবে না। তাহলে বাকি থাকবে কি আনস্টেবল। তাহলে এখানে মূলত ডান্সিং বলতে আনস্টেবলকে বোঝানো হচ্ছে, মানে আগুনটা কি ছিল একটা নির্দিষ্ট সময় পর পর যে দোলা, এইটাও হচ্ছে না, মানে ইচ্ছা মতো বাতাস একদিক থেকে যখন খুব জোরে আসে তখন খুব জোরে দুলছে, বাতাস যখন হালকাভাবে আসছে সে হালকাভাবে কি করছে, দুলছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আনস্টেবল, নিয়ম না মানা ক্ষেত্রে আমরা আনস্টেবল বলতে পারি। এরপরের অংশে আমরা যদি যাই তাহলে আমরা দেখব রিভার ব্যাঙ্কস ইরোড। হ্যাঁ, রিভার ব্যাঙ্কস, এই যে নদীর যে পাড়সমূহ, এটা ইরোড মানে ক্ষয় করে। কি ক্ষয় করে, কখন ক্ষয় করে, সময়টা বোঝাচ্ছে। থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর জুড়ে। ইন ওয়ান সিজন, একটি সিজনে। ইন টু সিজনস, দুইটি সিজনে। ইন থ্রি সিজন, তিনটি সিজন। আমরা শুধু দেখেছি কি মনসুন না বা বর্ষাকালেই শুধুমাত্র কি হচ্ছে, বর্ষাকালেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই রিভার ইরোশন বা নদীর পাড়সমূহের ক্ষয় হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ইন ওয়ান সিজন, রাইট। দ্য ডান্সিং ফ্লেম মানে হচ্ছে নিত্যরত বা দোদ্দুলমান শিখা, অগ্নিশিখা। রেফার্স টু, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ডান্স। এটা কি ফোক ডান্সের একটা রূপ? এটা কি ফোক ডান্সের একটা রূপ? এটা কিন্তু ফোক ডান্সের কোনো রূপ নয়। তাহলে এক্ষেত্রে এটা হবে না। এ ফ্লেম, এটি এমন একটি অগ্নিশিখা দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, মানে এটি এমন একটি অগ্নিশিখা যেটা মূলত মানুষকে কি করছে, তার চারপাশে মানে নাচতে বাধ্য করছে। আদৌ কি তাই? এটা দ্বারা কিন্তু সেটা বোঝাচ্ছে না। এ ফ্লেম, এটি হচ্ছে এমন একটি ধোঁয়া বা এমন একটি অগ্নিশিখা, বাই পিপল, মানুষের দ্বারা যেটি তৈরি করা হয়, টু রিমেম্বার দেয়ার পাস্ট, তাদের অতীতকে স্মরণ করার জন্য। মানুষ কি নিজের অতীতকে স্মরণ করার জন্য আগুন জ্বালিয়েছে? তিনি তো রান্না করছিলেন, নিজের অতীতকে স্মরণ করার উদ্দেশ্যে তিনি কি আগুন জ্বালাননি। তাহলে এটাও হবে না। বাকি থাকলো কি আনস্টেবিলিটি, অস্থিরতা। হ্যাঁ, স্থির নয় এমন, এমন আগুনকে বুঝছে। স্ট্যাবিলিটি অফ ফ্লেম মানে হচ্ছে এখানে ডান্সিং ফ্লেম বলতে বোঝাচ্ছে যে এটি কি নয়, স্থির, আনস্টেডি বা আনস্ট্যাবিলিটি। স্টেবল মানে কি, যে হচ্ছে স্থির। হ্যাঁ, আমরা স্টেবল কথাটাকে আরও অনেকভাবে ব্যবহার করি। যে নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাকে স্টেবল বলে, তার অবস্থাটাকে স্টেবল বলা হয়। ঠিক আছে, এখানে স্টেবল বলতে হচ্ছে স্টেবল। যদি ফ্লেমটা যদি সোজা, আমি যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে যদি সোজা জ্বলতে থাকতো তাহলে আমরা স্টেবিলিটি অফ ফায়ার বলতে পারতাম, স্টেবিলিটি অফ ফিউম বলতে পারতাম, বা ফ্লেম বলতে পারতাম। যেহেতু আগুনটা কি দোদ্দুলমান বা নাচের উপরে আছে, বা হচ্ছে দোদ্দুলমান আছে, দুলছে, ইরেগুলারভাবে দুলছে, তাই না? একদম নিয়ম মেনে দুলছে না। কখনো বাতাস বেশি হলে খুব জোরে দুলছে, বাতাস কম হলে সে আস্তে আস্তে দুলছে, কিন্তু থামছে না। এটাকে বলা হচ্ছে আনস্টেবিলিটি। আমরা একটু 4 নম্বরে যাব, মানে সেট 4-এ যাব। যদি সেট 4-এ যাই, তোমাদের জন্য সেট 4টা আরও বিশেষভাবে দেওয়া হয়েছে, এটা তোমাদের পরীক্ষায় আরও বেশি হেল্প করবে। উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার। উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার মানে আমরা এই যে প্রকৃতির যে ধ্বংসযজ্ঞ, এটা আমরা শেষ করতে পারি, এটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। কিসের মাধ্যমে? ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড। আমরা যদি আমাদের কি ট্রু টু মানে হচ্ছে এক কথার মানুষ, আমরা যদি কি করি, আমাদের কথাগুলো আমরা যা বলি সেটা যদি মন থেকে বলি এবং সে অনুযায়ী কাজ করি, আমরা যদি সতর্ক হই, তবে আমরা কি করতে পারবো, নেচারকে, প্রকৃতি ধ্বংসযজ্ঞকে নিয়ন্ত্রণ করতে পারবো। ইফ উই ডিপেন্ডেন্ট ফোর্স অফ নেচার, আমরা যদি নেচারের যে ফোর্স বা শক্তি সমূহ রয়েছে সেগুলোর উপরে যদি নির্ভরশীল হয়ে পড়ে। ইফ উই মেক দ্য রেস্কিউ টিম, আমরা যদি কি করি, রেস্কিউ টিমকে তৈরি করতে পারি, যারা পুনরুদ্ধার করতে পারে, সেই টিমকে তৈরি করলে আমরা মূলত কি করব,
প্রকৃতির ধ্বংসযজ্ঞ নিয়ন্ত্রণ করতে পারবো। আর ইফ উই ইউজ টেকনোলজি, অনেকে বলবা যে স্যার ইউজ টেকনোলজি, টেকনোলজি দিয়ে তো অনেক কিছুই করা যাচ্ছে, তাহলে মনে হয় টেকনোলজি হবে। এটা ভুল। প্রকৃতির সাথে আসলে এখানে ভাব দেখানোর কিছু নাই। প্রকৃতির সাথে লড়াই করা যায় না, মানে প্রকৃতির সাথে লড়াই করা যায়, লড়াই করে জেতাটা সম্ভব না। হ্যাঁ, প্রকৃতির সাথে লড়াই করতে গেলে আমরা যদি নদীর এক পাশে যদি কী করি, যদি হুট করে দেখি যে নদীর এক পাশে ফ্লো হচ্ছে পানি অনেক বেশি, তাহলে আমরা দেখি এই সাইড দিয়ে অনেক বেশি ফ্লো হচ্ছে, আমরা আরেক সাইড দিয়ে একটা নদীর অংশ কেটে দিই। ঠিক আছে, এইভাবে করলে বা আমরা দেখা যায় অনেক সময় নদীর অপোজিটে আমরা করার জন্য, পানি থেকে আমরা পানি বিদ্যুৎ তৈরি করার জন্য যখন দেখা যাচ্ছে অনেক বেশি হাইট করে বাদ দিচ্ছি, ঠিক আছে, ওইটা একটা নদীর উপরে প্রভাব ফেলে। যে পাশ থেকে পানি আসতেছে ওই পাশের অঞ্চলগুলোই ধ্বংস হয়ে যায়। হয়তো কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে যেদিকে পানি যাচ্ছে না সেই এলাকাটা ধ্বংস হচ্ছে, বাট যে এলাকাটার থেকে পানি আসতেছে সেই এলাকাটাই মূলত ধ্বংস হয়ে যায়। এটা একটা দীর্ঘস্থায়ী একটা বিষয়। ঠিক একইভাবে আমরা যদি টেকনোলজি ইউজ করার চেষ্টা করি, টেকনোলজি ইউজ করলে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা সুবিধা পাবো, কিন্তু দীর্ঘমেয়াদী এটা আমাদের পরিবেশের জন্য ভয়ানক একটা ক্ষতি ডেকে নিয়ে আসবে, যার কারণে আমরা এখানে কোনোভাবেই টেকনোলজিকে ব্যবহার করতে পারি না। ওকে, তাহলে এখানে ফোর্স অফ নেচার, এটার উপর ডিপেন্ড হয়ে যাওয়া। ডিপেন্ড হওয়া মানে কি, এটার উপর নির্ভর করা। তাহলে মানে এখানে ফোর্স বলতে সোর্স অফ নেচার, মানে আমাদের শক্তির যে উৎস হিসেবে প্রকৃতিকে ব্যবহার করা। তাহলে প্রকৃতির শক্তিগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কি যে নন রিনিউয়েবল যে এনার্জিগুলো আছে এগুলো একসময় শেষ হয়ে যাবে না? শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা এগুলো কোথায় পাবো? এজন্য আমরা প্রকৃতির উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে থাকতে পারি না। আমাদেরকে অবশ্যই রিনিউয়েবল এনার্জির উপরে নির্ভর করতে হবে, নবায়নযোগ্য শক্তিগুলোর উপরে, যেমন সূর্য আছে, বাতাস আছে, এগুলোর উপরে নির্ভর করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। এখানে অ্যান্সার হবে আমরা যদি কেয়ারফুল হই, সচেতন হই, আমাদের যদি কি না হয়, আমরা যদি ক্লাইমেট চেঞ্জ, যাতে আমাদের মাধ্যমে যাতে ক্লাইমেটের খুব বেশি ক্ষতি না হয় বা ক্লাইমেট যাতে চেঞ্জ হয় এমন কাজগুলো যদি আমরা না করি, এবং পাশাপাশি ট্রু টু আওয়ার ওয়ার্ড, এবং আমরা কথা দিলাম যে হ্যাঁ আমরা এইভাবে চলবো, কিন্তু সেই কথাটা মানতে পারলাম না, তাহলে সেটা কিন্তু হবে না। আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের যে কথা দিব সেই কথাগুলো রাখতে হবে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ হয়, জলবায়ু পরিবর্তন করে, এই সকল কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তবেই আমরা কি করতে পারি, প্রকৃতির এই ধ্বংসযজ্ঞকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে নাম্বার 1, দ্য অপোজিট ওয়ার্ড অফ গ্রিডি। গ্রিডি শব্দের অর্থ কী? গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভী। গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভী। এখানে লোভী শব্দটির সিনোনিম কী হবে? লোভী মানে কাঙ্ক্ষিত। তাহলে লোভী বলতে হচ্ছে কাঙ্ক্ষিত। এখানে কাঙ্ক্ষিত বলতে যেটা আমরা আশা করি। হ্যাঁ, লোভী বলতে কিন্তু অতিরিক্ত আশাবাদী ব্যক্তিকেও বোঝানো হয়। তাহলে এখানে ডিজায়ার্ড মানে আশা করা, বা কি বলা যায় এটাকে, যেটাকে হচ্ছে আশাহূত বলা যায়, অনেক বেশি আশা করি আমরা যেটা। তাহলে এখানে আমরা লোভী যে অনেক বেশি আশা করে, আর কাঙ্ক্ষিত, এই দুইটা কিন্তু একই ধরনের ওয়ার্ড। তাহলে এটা সিনোনিম বলা যায়। অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে অ্যান্টোনিম। তোমাকে এই প্রশ্নে কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে সেম মিনিং দিলে এটা অ্যান্সার নেওয়া যাবে না। সেলফিশ মানে সেলফিশ শব্দের অর্থ স্বার্থপর। গ্রিডি মানে কি, যে অনেক বেশি লোভ করে। কেন লোভ করে? সে সেটা পেতে চায়। সে যদি সেটা পেতে চায়, আমি অন্য কাউকে দিব না, আমারই চাই, তাহলে সে অবশ্যই কি হবে? স্বার্থপর। সে শুধু নিজেকে নিয়ে ভাবে। আর লাস্টে আছে কি, ভোরাশিয়াস শব্দের অর্থ হচ্ছে সর্বগ্রাসী বা রাক্ষসী। সব কিছুকে সে নিয়ে নিজের কাছে রাখতে চায়, কেড়ে নিতে চায়। তাহলে এটাও হবে না। এটা কি, আনসেলফিশ মানে নিঃস্বার্থ। সে কি করে, ওই রকম মানে তার কোনো এমন কোনো ইচ্ছা নাই যে সে সবার কাছ থেকে কেড়ে নিয়ে শুধু নিজের কাছেই রাখবে। সে কী করবে, তার ইচ্ছা হচ্ছে যে না থাক, এই জিনিসটা হয়তো আমার খুব একটা প্রয়োজনে নাও আসতে পারে, যে নিচ্ছে নিক, আমার ওই জিনিসটা প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আনসেলফিশ কথাটা যায়। আর যদি বলে এই গ্রিডি শব্দটার সিনোনিম কি, তাহলে এই তিনটাই আসবে। ঠিক আছে, যদি অ্যান্টোনিম বলে তাহলে আসবে হচ্ছে আনসেলফিশ। এখানে আনসেলফিশ কথার পরিবর্তে আর কি আসতে পারে বলো তো? আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, জেনারাস। জেনারাস শব্দের অর্থ উদার। ঠিক আছে, এখানে এই যে আনসেলফিশের পরিবর্তে কিন্তু জেনারাস শব্দটা থাকতে পারে, উদার কথাটা আসতে পারে। ঠিক আছে, এরপরের অংশটুকু যদি আমরা দেখি, দ্য ওয়ার্ড হার্শ কুড বি রিপ্লেসড। কুড বি রিপ্লেসড মানে কি, মানে হার্শ কথাটাকে তুলে দিয়ে কাকে বসানো যায়? সহজ কথা, হার্শ কথাকে তুলে দিয়ে আমরা সেটাকেই বসাবো যেটা হার্শের সেম মিনিং দিবে, তাই না? শুধু শুধু তার তুলতে পারবো না। হার্শ শব্দের অর্থ কি? হার্শ শব্দের অর্থ হচ্ছে এই যে নির্মম বা হচ্ছে কঠোর, এরকম বোঝায় না? কঠোর বা কঠিন বোঝাচ্ছে। আমি একটু বোঝাই। এখানে ইন্ডালজেন্ট শব্দের অর্থে পরাশ্রয়ী। কি বলা হচ্ছে? পরাশ্রয়ী মানে হচ্ছে যে মূলত কি করছে, অন্যের উপরে আশ্রয় গ্রহণ করে, পরাশ্রয়ী। সফট মানে কোমল, হার্শ মানে কঠিন, এটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম নেওয়া যাবে না।
পরাশ্রয়ী, এখানে হচ্ছে আমরা কি সরি দুঃখিত প্রশ্রয়ী, এখানে পরাশ্রয়ী দেওয়া যায়, প্রশ্রয়ী দেওয়া যায়। প্রশ্রয়ী মানে কি, যে তোমার কথা মেনে নেয়, আর যে মেনে নেয় সে তোমার সাথে সফটভাবেই কিন্তু কথা বলে, তাই না? তাহলে এখানে এটা হার্শ মানে কি সফট বুঝায় না, এন্ডালজমেন্ট মানে হচ্ছে সফট বুঝায়, যে সবসময় তোমার কথা মেনে নেয়। তোমার বাসায় কি সবাই যে তোমার সাথে সব কথা মানে না, মানে কথায় কথায় যে ঝগড়া করতেছে, তোমার কথা মানতেছে না, তাকে অনেক কঠোর মনে হয় না? মনে হয় না আব্বু অনেক বেশি কঠোর, আমার কথা শুনে না? ঠিক সেরকম যে তোমাকে প্রশ্রয় দেয় না সে হচ্ছে কি কঠিন। তাহলে এখানে প্রশ্রয়ী হবে না, সফট বা কোমলও হবে না, এখানে অস্পষ্ট, অস্পষ্ট কথাটা আসবে না। কারণ অস্পষ্ট বলতে সে আমার প্রতি খুশি নাকি সে আমার প্রতি রাগ, এটা বোঝা যায় না। তাহলে সেটা কি হবে, এখানে হার্শ বলতে কি কঠোরকেই বোঝাচ্ছে। তাহলে কঠোর যে, সে তো এখনো মুখ ফুটে বলে দেয় যে না এটা আমি করব না বা তোমাকে এটা আমি দিব না, তাহলে সে কি এখানে তার বেলায় প্রশ্নের উত্তরের বেলায় সে কি স্পষ্ট না? তাহলে এক্ষেত্রে কি আমরা অস্পষ্ট দিতে পারি না? তাহলে এখানে গ্রিম, এটা মনে রাখবে, এটা কিন্তু সিনোনিমের মধ্যে নেই। গ্রিম কথাটাকে তোমাকে কিন্তু ওইখানে লিখে নিতে হবে, তুমি যখন পড়বা এটাকে তুমি ওইখানে লিখে নিবা। ঠিক আছে, আশা করি এটুকুতে কোনো সমস্যা নেই। আমরা যদি ডি নম্বরে চলে যাই, মেহেরজান ইউজুয়ালি কুকস হার মিল। মেহেরজান ইউজুয়ালি কুকস হার মিল, তিনি মূলত কী করেন, রান্না করেন, ড্যাশ আর শেল্টার, তার রান্নাঘরের কোন জায়গায় তিনি মূলত রান্না করেন? এখানে মূলত তিনি তার রান্নাঘরের কোন জায়গায়, এখানে বলছে ফার বেয়ন্ড, বেশ খানিকটা দূরে, উল্টো দিকে। বেয়ন্ড মানে হচ্ছে পিছনে বা দূরে, হ্যাঁ। ইন মানে হচ্ছে ভেতরে, শেল্টার তার রান্নাঘরের ভেতরে। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে বোঝায়, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। তিনি মূলত তার যে খাবার রান্না করেন তার আশ্রয়ের সামনে, তার ঘরের সামনে। এখন তিনি যেখানে থাকেন মেকশিফট শেল্টার মানে হচ্ছে অস্থায়ী যে তার বাসস্থান, সেই বাসস্থানের সামনে তিনি রান্না করেন, হ্যাঁ। এখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ। এখন বলতে পারো স্যার এখানে কি কোনো এই ইন ফ্রন্ট অফের পরিবর্তে কিছু আসতে পারে? এই যে ইন ফ্রন্ট অফ আর হচ্ছে বিফোর, এটা দুইটাই সিনোনিম। বিফোর মানে সবসময় কিন্তু পূর্বে বোঝায় না, বিফোর মানে কিন্তু সামনেও বা সম্মুখে বোঝায়। সামনে বা কি বুঝাবে, সম্মুখে বুঝাবে। হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং? কনটেক্সচুয়াল মিনিং মানে এক কথায় আমরা ওইখানে যেভাবে পেলাম সেই টেক্সচুয়াল মিনিংয়ে এই কনজিউমড শব্দের অর্থ কি? কনজিউম শব্দের অর্থ হচ্ছে যেটা একদম ভোগ করা হয়েছে, অনেক বেশি পরিমাণে ভোগ করা হয়েছে, সেটাকে আমরা মূলত কনজিউমড বলতে পারি। এখানে আমরা কোনটা ব্যবহার করব? অনেক বেশি পরিমাণ ভোগ করলে সেটা কি হয়ে যায়, একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় না? সেটি একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একদম ধ্বংসপ্রাপ্ত। ক্ষয়প্রাপ্ত মানে হচ্ছে কি, কিছু অংশ নষ্ট হয়েছে বাকিটুকু আছে, তাহলে এখানে ক্ষয়প্রাপ্ত হয় নাই, এখানে ক্ষয়প্রাপ্ত না। কনজিউম মানে হচ্ছে সম্পূর্ণই ভোগ করে ফেলা। ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, মানে এখনো টিকে আছে। ক্ষয়প্রাপ্ত মানে সামান্য একটু নষ্ট হয়েছে বাকিটুকু আছে, এটাও হবে না। টু ইউজ সামথিং মানে সামান্য পরিমাণ কোনো কিছু ব্যবহার করা, মানে টু ইউজ সামথিং মানে কোনো কিছু ব্যবহার করা। এখানে আমরা সম্পূর্ণ ব্যবহার করে ফেলা নাকি সামান্য ব্যবহার করা এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এখানে ডেস্ট্রয়েড মানে কি, একদম ধূলিসাৎ করে দেয়া। শ্যাটার্ড মানে তার বাসার যদি সামান্য একটুও বেঁচে থাকতো তাহলে কি সেই রাস্তায় এসে থাকতো? অবশ্যই না, তার বাসার ওইখানে তার থাকার মতো জায়গায় নাই, ঘরই নাই, তার মানে একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে। তাহলে এখানে দেখো ডেস্ট্রয়েড, এটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। ওয়ান্স মেহেরজান ওয়াজ, কোনো এক সময় মেহেরজান ছিল। মেহেরজান কি ছিল? এই যে এখানে এই দুইটা ওয়ার্ড খুব সুন্দরভাবে মুখস্থ রাখবা। সলভেন্ট, সলভেন্ট শব্দের অর্থ সচ্ছল, হ্যাঁ। এখানে ওয়েলদি দেয়া যায়, এইটাও থাকতে পারে পরীক্ষার হলে। ওয়েলদি মানে সম্পদশালী, তিনি কি ছিলেন? তিনি ছিলেন সম্পদশালী, তার সম্পদ ছিল একটা সময়। তিনি কি, এখানে সলভেন্ট দেয়া আছে, রিচ দেয়া যায়, তাই না? তিনি সম্পদশালী ছিলেন, রিচ ছিলেন, ধনী ছিলেন, এটাও কিন্তু। ইনসলভেন্ট মানে অসচ্ছল। তোমাদের মধ্যে যাদের ফ্যামিলি মানে বেশি সচ্ছল তারা বলবা ইনসলভেন্ট ফ্যামিলি। আর যাদের ফ্যামিলিতে মূলত কি নেই, মানে অতটা সচ্ছল না, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ইনসলভেন্ট ফ্যামিলি। বুঝাতে পেরেছি? এরপরে যদি আমরা একটু পরেরটা দেখি, ও আচ্ছা, এখানে অ্যান্সার বলতে কি হবে? অ্যান্সারটা এই যে ইম্পোভারাইজড মানে দরিদ্রীকৃত ফ্যামিলি, মানে যাকে কি করা হয়েছে, দরিদ্র বানানো হয়েছে। তারা মূলত কি ছিলেন? একটা সময় ছিলেন। এই যে ওয়ান্স, মনে রাখবে, ওয়ান্স মানে কোনো এক সময়ে, অতীতকাল বুঝায়। ওয়ান্স শব্দের অর্থ ওয়ান্স, এগো, এগুলো দ্বারা কি বুঝাবে? অতীতকাল বুঝাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? এখানে ব্যবহার করব আমরা হচ্ছে ওয়ান্স, কোনো এক সময়, অতীতকালে। দ্য রিভার যমুনা এনগালফড মেহেরজানস প্রপার্টি। এনগালফ মানে হচ্ছে কি, একদম ধূলিসাৎ করে দেয়া, গ্রাস করা। এনগালফড নিজের মধ্যে নিয়ে নেয়া, হ্যাঁ। কিভাবে নিয়েছে? ইন দ্য টুইঙ্কলস অফ আই, তার চোখের পলকের মধ্যে এটিকে কি করা হয়েছে? গ্রাস করা হয়েছে।
তারপরে এখানে কি বলছে ইন ওয়ান টাইম, একবারের সময় নিয়েছে, একবার সময় নিয়েছে, হয়তো ধীরে ধীরে সেটাকে নিজের মধ্যে ধারণ করা শুরু করেছে এবং একবারেই সেটা সম্পূর্ণ অংশকে নিজের মধ্যে সে নিয়ে নিয়েছে, বা এক কথায় নদীর মধ্যে চলে গেছে। ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, সবগুলো একই ওয়ার্ড, এগুলো একবারে নিয়ে নেওয়া হয়েছে। আর সবার শেষে কি আছে গ্র্যাজুয়ালি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, ক্রমশ শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে বুঝাতে পেরেছি, ক্রমশ বা হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মূল অ্যান্সার হবে হচ্ছে গ্র্যাজুয়ালি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর প্রশ্ন সলভ করব। 2 নম্বরের প্রশ্নে যেটা রয়েছে আমাদের এখানে কোশ্চেন সলভিং রয়েছে। এখান থেকে টোটাল প্রশ্ন আসে হচ্ছে 5টি, প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 2, টোটাল 10 মার্কের অ্যান্সার করতে হয়। তার মানে হচ্ছে প্রতিটা প্রশ্ন যে এখানে অ্যান্সার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, অন্যান্য ভিডিওর মতো এখানেও বলে দিচ্ছি, এই অ্যান্সার করার সময় অবশ্যই তোমার যখন বসাবা তখন খেয়াল রাখবা যে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী ভার্বটা আগে থাকে, সাবজেক্টটা কিন্তু পরে বসে। আমরা যখন সেন্টেন্সের অ্যান্সার করব অবশ্যই কী করব, সাবজেক্টটাকে প্রথমে লেখার চেষ্টা করব, তারপরে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করার চেষ্টা করব। যে স্ট্রাকচারে আছে এই স্ট্রাকচারে রাখলে কিন্তু এটা প্রশ্নই হবে, এটা কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে? এই জন্য আমরা ফার্স্টে সাবজেক্ট লিখব, তারপরে আমরা ভার্বকে লিখব, অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন অংশ। এটা মাথায় রেখে তারপরে অ্যান্সার করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে একদম হুবহু আমরা প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর তুলে দিব না, আমরা আমাদের মাথা খাটিয়ে আমরা লেখার চেষ্টা করব। যখন দেখব যে আমরা একদমই পারতেছি না তখন আমরা স্ট্রাকচার চেঞ্জ করব, মানে একটা যে জিনিসটা হয়তো বা আমার ভার্বে দেয়া আছে সেই জিনিসটাকে নাউনে আনার চেষ্টা করব, যে জিনিসটা নাউনে আছে সেটাকে একটু ভার্ব করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচার চেঞ্জ করলে আমার মূলত অ্যান্সার দেওয়ার যে ধরনটা সেই ধরনটা চেঞ্জ হয়ে যাবে, যেটা স্যারকে অনেক বেশি আকর্ষণ করবে, এখানে মার্কস না কাটার একটা সমূহ সম্ভাবনা রয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা ক্লাসে চলে যাই। হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? তাহলে এখানে অথর মানে হচ্ছে, অথর বলতে আমরা যাকে বুঝাচ্ছি তিনি মূলত যমুনাকে কেন, আচ্ছা এখানে হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি, যমুনাকে কেন লোভী বলেছেন, তিনি যমুনাকে কেন লোভী বললেন? এই যে এই প্রশ্নটা যখন পড়বা তখন ওই যে আবার চলে যাবে গ্রিডি এর সিনোনিমগুলো কি ছিল একটু দেখে আসবা এই সুযোগে, তাহলে তোমার সিনোনিমটাও মনে থাকলো। অথবা তুমি এই যে গ্রিডির পাশে এরকম তীর চিহ্ন দিয়ে ওই যে গ্রিডির যে সিনোনিমগুলো আছে কমা দিয়ে দিয়ে ওইগুলো লিখে রাখতে পারো, তাহলে কিন্তু এইখান থেকেও তোমার কি হয়ে গেল, সিনোনিমগুলো যতবার এই প্রশ্ন পড়বা ততবার এই সিনোনিমগুলো তোমার চোখের সামনে থেকে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কেন গ্রিডি বললো? কারণ সে সর্বগ্রাসী, তাই না? সে হচ্ছে সর্বগ্রাসী, সে সব কিছুকে গ্রাস করে নেয়। এটার অ্যান্সার কি দেওয়া আছে দেখো, এটার অ্যান্সার দেওয়া আছে এই যে এখানে অ্যান্সার কি দিয়েছে, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব সময় ছিল, সব কিছু ছিল। এখানে ওয়ান্স দিয়েও শুরু করতে পারে, ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের একটা সময় সবই ছিল। বাট দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর যে নদী ভাঙন, হ্যাজ স্ন্যাশড অল অ্যাওয়ে, সব কিছু কী করেছে, ছিনিয়ে নিয়েছিল। লাইক এ গ্রিডি পারসন মানে হচ্ছে কার মতো, এখানে লাইক হচ্ছে মতো অর্থে ব্যবহৃত হচ্ছে, মতো, লাইক এ গ্রিডি পারসন লোভী মানুষের মতো, দ্য যমুনা ডিভোর্স, এই ডিভোর্স মানে কিন্তু আবার তালাক দেয়া না, ডিভোর্স হবে, ডিভোর্স অল হার ড্রিম, তার স্বপ্নকে কি করেছে, একদম গ্রাস করে ফেলেছে, অ্যান্ড হ্যাপিনেস, তার যত স্বপ্ন, এখানে হার বলতে মেহেরজানের যত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে একদম ধূলিসাৎ করে দেয়া বা গ্রাস করে নিয়েছে এবং পাশাপাশি তার জীবনের সুখকে কেড়ে নিয়েছে। সো দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি, এটা কি করেছে, মানে এখানে যমুনাকে গ্রিডি করেছে কার সাথে তুলনা করে, মূলত যে একজন গ্রিডি মানুষের সঙ্গে তুলনা করে। একজন গ্রিডি মানুষ যেমন একজন মানুষদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় নিজের স্বার্থের জন্য, যমুনাও মূলত কি করেছে, একজন মানে যমুনাও মূলত স্বার্থের জন্য, স্বার্থ বলবো না এখানে, যমুনা নিজের ইচ্ছায় মানুষের সব কিছু কেড়ে নিয়েছে, মেহেরজানের সব কিছু কেড়ে নিয়েছে। এজন্য একজন লোভী মানুষের সাথে তুলনা করে লেখক এখানে যমুনা নদীকে গ্রিডি যমুনা বলেছেন। আশা করি বুঝতে পেরেছো। এখানে খেয়াল রাখতে হবে এই যে কলস, এই কলস কথাটা, এই এসটা কোত্থেকে আসলো, এস আসছে কিন্তু প্রশ্নের ডাস থেকে, ডাসটা ছিল না, ওয়াই ডাস, এখন ওইখানে ডাস কথাটা ছিল সাহায্যকারী ভার্ব। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, সেই ওইখানে থাকা ডাসটা মূলত এখানে মেইন ভার্বে এসে এস হয়ে গেছে। তাহলে এইটুকুর মধ্যেই মূলত কি মেইন ভার্ব, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব হয়েছে না, প্রথমে কি হলো সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব, তার মানে সাবজেক্টের আগে আমাদের কোনো ভার্ব নেই, তাই তো? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। বাট এই জিনিসটাই ধরো আমি তখন থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এই যে দেখো, এই যে এখানে দেখো
এখানে কি দা অথর সাবজেক্ট না, সাবজেক্টের আগে যে দেখো ভার্ব আছে না, তুমি যদি ভার্ব আগে চলে আসে সাবজেক্ট পরে হয় তাহলে সেই সকল ক্ষেত্রে যদি লাস্টে ওয়ার্ড চিহ্ন থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাসার্টিভ, সরি এখানে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ হবে। কিন্তু যদি এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আগে তারপরে সাবজেক্ট এবং শেষে যদি ওয়ার্ড চিহ্ন থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুঃখিত, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু কিছু ক্ষেত্রে ইনভার্সনের কিছু নিয়ম আছে, ইনভার্সনের নিয়মগুলোর ক্ষেত্রে সাহায্যকারী ভার্বটা আগে আসে, সাবজেক্টটা পরে আসে, লাস্টে গিয়ে ফুল স্টপ বসে, সেটা নিয়মটা আলাদা। তবে তোমাকে অ্যান্সার লেখার সময় দা অথর কথাটাকে অবশ্যই এই যে মেইন ভার্ব কল, এই ডাসটা চলে যাবে কার কাছে, কলের কাছে, ঠিক আছে। দা অথর কলস দ্য যমুনা গ্রিডি, এভাবে লিখতে পারি, দ্যাট ইজ হোয়াই দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি, হ্যাঁ, ইন কম্পারিশন অফ আ গ্রিডি পারসন, এই অংশটুকু আমরা শেষে অ্যাড করে দিতে পারি, তাই না, আমরা এভাবে কিন্তু লিখতে পারি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যদি একটু যাই, দ্বিতীয় প্রশ্নে যদি যাই, কি বলেছে, হোয়ার ডাজ, এই যে এখানে আমাদের এখানে কি চলে আসছে, সাহায্যকারী ভার্ব আসছে, এই সাহায্যকারী ভার্ব কি থাকবে বলো, সাহায্যকারী ভার্ব কিন্তু থাকবে না। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান এখন কোথায় বসবাস করে, মেহেরজান কোথায় বসবাস করে, ব্যাঙ্ক অফ দ্য রিভার না, হ্যাঁ, ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা নাকি, এখানে প্রশ্ন ছিল কি ওই যে শহর রক্ষাবাদ, ওইখানে মূলত সে বসবাস করে, তাহলে এখান থেকে আমার অ্যান্সার কি আসবে, এই যে মেহেরজান লিভস, এই যে মেহেরজানের পরে ভার্ব বসবে, মেহেরজানের আগে কোনো ভার্ব বসবে না, মেহেরজান লিভস, লিভস কেন হলো, ওই যে হোয়ারের পরে ডাজ আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, ইএস কোথায় যুক্ত হয়, ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এইচ, সিএইচ, এক্স ও জেড, এই টোটাল 6-7টা জিনিস থাকে, তাহলে সে সকল ক্ষেত্রে ভার্বের শেষে ইএস যুক্ত হবে, আর এগুলো যদি না থাকে তাহলে শুধুমাত্র ভার্বের সাথে এস যুক্ত হবে। এই যেখানে কি আছে, লিভ আছে না, এই লাস্টে এস যুক্ত হয়েছে, কারণ ইএস যুক্ত হওয়ার মতো কিছু এখানে নাই আসলে, তাহলে এস যুক্ত হলো, ওই ডাস থেকে লিভস আসলো, তাহলে এখানে সাহায্য, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে আসছে না, রাইট। তাহলে এখন আমরা মেহেরজান লিভস, মেহেরজান মূলত বসবাস করে কোথায়, ইন ইসলাম, একটি বস্তিতে, অন দ্য টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট ইন সিরাজগঞ্জ, ওইখানে খালি একটু স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে, ওইখানে ছিল সিরাজগঞ্জ, কথাটা কিন্তু আগে লেখা ছিল, মেহেরজান লিভস ইন ইসলাম অন, অনের পরে লেখা ছিল অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, এই পর্যন্ত লেখা ছিল, তুমি শুধু সিরাজগঞ্জ কথাটাকে নিয়ে এসে শুধু এই প্রিপোজিশন ইনের সঙ্গে বসায় দিবা, ইন সিরাজগঞ্জ লিখলেই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এটা কিন্তু সম্পূর্ণ একদম উপর থেকে নেওয়া হয়েছে, একটু শুধু স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়েছে। এখন আমি যদি সি নম্বরে যাই, সি নম্বরে কি বলেছে, হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন, ডান্সিং ফ্লেম মানে হচ্ছে এই যে দোদুল্যমান বা হচ্ছে নিত্যরত, নৃত্য করছিল সেই ফ্লেম বা অগ্নিশিখা বলতে কি বোঝানো হয়েছে, এই অগ্নিশিখা বলতে কি বোঝানো হয়েছে, এই যে দেখো এখানে ডাজটা ফার্স্টে আসছে না, আমরা যখন এই সেন্টেন্সে স্টার্ট মানে অ্যান্সারটা লিখবো, প্রথমে লিখবো ডান্সিং ফ্লেম মিনস, এটা হচ্ছে মূল ভার্ব, এই যে এখানে ডাজের এসটা মানে ডাজ থাকার কারণে ভার্বের সাথে এস অথবা ইয়ের যুক্ত হবে, এই যে মূল ভার্ব মিন আছে না, মিনটা কি হয়ে যাবে, মেন্স হয়ে যাবে, রাইট। ডান্সিং, এখানে ফার্স্টে লিখবো ডান্সিং ফ্লেম মিনস, এটা বলতে বোঝায়, দেখো এই যে প্রশ্নেও কিন্তু এভাবেই দেয়া আছে, ডান্সিং ফ্লেম রেফার্স টু মিনস অথবা রেফার্স টু, এটা দুইটাই আসতে পারে, হ্যাঁ এখানে রেফার্স টু দেওয়া হয়েছে, যদি রেফার্স টু দাও তাহলে রেফার্স দিলে টুকে বসাইতে হবে, আর যদি রেফার্স টু না দাও তাহলে তুমি এখানে শুধুমাত্র মিনস দিবা, ঠিক আছে, মিনস, এটা দ্বারা বোঝায় দ্য আনস্টেডিনেস অফ, এই যে দ্য ফায়ার, ওই যেখানে বলা হয়েছিল না আনস্টেডি, শুধুমাত্র আনস্টেডি, আনস্টেডি মানে কি, এখানে অস্থির অবস্থা বুঝেছে, মানে স্থিরতা নাই, ঠিক আছে, এই কথাটা সরাসরি আমরা সেন্টেন্সের মধ্যে থেকে নিই, আনস্টেডি অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভকে একটু সুন্দর করে লিখতে গেলে আমরা যদি এটাকে সেন্টেন্সে লিখতে চাই, সুন্দর এই জিনিসটা শিখাই দিই তোমাদের, কোনো একটা অ্যাডজেক্টিভকে যদি তুমি ওই অর্থ পরিবর্তন না করে যদি লিখতে চাও এবং অ্যাডজেক্টিভকে যদি নাউন বানাতে চাও, তাহলে তোমাকে এই যে ধরো দি প্লাস ওই যে অ্যাডজেক্টিভটা আছে, ওই অ্যাডজেক্টিভকে নাউন আকারে লিখে ওই নাউনের পরে একটা অফ দিলেই মূলত আমার সেই সেন্টেন্সটা কি হয়ে যায়, সেম একটা মিনিং চলে আসে। আনস্টেডি মানে কি, আমি যদি বলি দিস ইজ বা ইট ইজ এ আনস্টেডি ফায়ার, আনস্টেডি ফ্লেম, এটা যদি বলি ফিউমও হয়, আনস্টেডি ফ্লেম এটাও বলা যায়, আবার বলা যায় হচ্ছে দ্য আনস্টেডিনেস অফ ফ্লেম, এটাও বলা যায়, আনস্টেডিনেস অফ ফিউম এটাও বলা যায়, দ্য আনস্টেডিনেস অফ ফ্লেম এটাও বলা যায়, মানে ওই যে স্টেডি, স্টেডি হচ্ছে অ্যাডজেক্টিভ, ওইটাকে নিয়ে এসে আমরা দি এবং অফের মাঝখানে নিয়ে এসে ওইটাকে নাউন বসালাম, দ্য আনস্টেডিনেস, সেম অর্থ দিবে, ঠিক আছে।
তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে ডান্সিং ফ্লেম মিনস অথবা ডান্সিং ফ্লেম রেফার্স টু। এখানে মনে রাখতে হবে রেফারের পরে সবসময় কি বসে, টু বসে। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবা তারা এখানে খেয়াল রাখবা, রেফার্সের পরে সবসময় কি বসবে, টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে টু বসবে। ডান্সিং ফ্লেম রেফার্স টু দ্য আনস্টেডিনেস অফ দ্য ফায়ার। আমরা সেন্টেন্সের মধ্যে কি কাকে পেয়েছি, স্টেডিকে পেয়েছি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়াচ্ছিলাম যে দি এবং যে এখানে আনস্টেডি ছিল অ্যাডজেক্টিভ, সেটাকে নাউন ফর্মে লিখলাম, দি এবং অফের মাঝখানে একটা নাউন বসালাম। তাহলে দেখো অর্থ পরিবর্তন হলো না, কিন্তু আমরা স্ট্রাকচার একদম পরিবর্তন করে ফেললাম। এভাবেও কিন্তু আমরা সেন্টেন্সের অ্যান্সার লিখতে পারি, কোশ্চেন অ্যান্সার করতে পারি। এখন আমরা সি নম্বরে যদি যাই, সি নম্বরে কি বলেছে যদি প্রশ্নটা একটু দেখি। এই যে হাউ ক্যান উই স্টপ, আমরা কিভাবে হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন, নদী ভাঙন আমরা কিভাবে কমাতে পারি। নদী ভাঙন কমানোর জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই এমব্যাঙ্কমেন্ট যেটা আছে, ড্যাম যে বাঁধগুলো, সেগুলো শক্তপোক্তভাবে দিতে হবে। আর দ্বিতীয় কথা, জলবায়ুর পরিবর্তন রোধ করতে হবে। জলবায়ুর পরিবর্তন যদি রোধ কম হয় তাহলে, বা যদি রোধ হয় বা জলবায়ুর পরিবর্তন যদি কম হয়, রোধ কম হয় না, হয় জলবায়ুর পরিবর্তন রোধ করতে হবে অথবা জলবায়ুর পরিবর্তন কমাতে হবে। এই দুইটা যদি করি তাহলে অবশ্যই আমরা কি করতে, নদী ভাঙন থেকে মানে কমাতে পারি। তাহলে এখন এই যে এখানে ক্যান হচ্ছে ভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমার লেখার সময় উইকে আগে লিখবো, ক্যানকে পরে লিখবো। আর ক্যানের পরে মূল ভার্বের সবসময় ভার্বের বেস ফর্ম হয়, মানে ভার্বের সাথে এসিএস আইএনজি কোনো কিছুই যুক্ত হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে উই ক্যান স্টপ রিভার ইরোশন, এইটুকু লেখার পরে প্রশ্নের উত্তর লিখবো। এই যে উইটা আগে আসলো, ক্যানটা পরে গেল। উই ক্যান স্টপ রিভার ইরোশন, আমরা রিভার ইরোশন কমাতে পারি। কিভাবে কমাতে পারি, এই যে এখানে দেওয়া আছে দেখো, উই ক্যান স্টপ রিভার ইরোশন। এই যে উই ক্যান স্টপ রিভার ইরোশন বাই কিসের মাধ্যমে, ইমপ্লিমেন্টিং শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন মানে করে দেখানো, মুখের কথা না। সুশাসন আমরা বলি, সুশাসন যে জিনিস, বাস্তবায়নও একই জিনিস। তাহলে এখানে আমি বুঝতে পারছি ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন। ইমপ্লিমেন্টিং এ কম্বিনেশন অফ স্ট্র্যাটেজিস, মানে কয়েকটি স্ট্র্যাটেজি যদি আমরা কি করি, কয়েকটি স্ট্র্যাটেজি যদি আমরা কম্বাইন করি বা কয়েকটি স্ট্র্যাটেজিকে যদি আমরা মিশ্রণ ঘটাই, সেই স্ট্র্যাটেজিগুলো যদি একসাথে কাজ করি, তাহলে আমরা মূলত এই রিভার ইরোশনকে কি করতে পারবো, থামাতে পারবো। ইনক্লুডিং যেগুলোর মধ্যে রয়েছে, ইনক্লুডিং মানে যেগুলোর মধ্যে রয়েছে, যে কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্লান্টিং ভেজিটেশন অ্যালং রিভার ব্যাঙ্ক। মানে এক কথা হচ্ছে চাষাবাদ করা, এক কথায় চাষাবাদ করা। কোথায়, এটা হচ্ছে রিভার ব্যাঙ্ক, মানে নদীর তীরে আমরা যদি চাষাবাদ করি, বা হচ্ছে ধরো স্যাপলিং বললাম, এখানে কি বলছে তোমার, এখানে বললো হচ্ছে প্ল্যান্টিং ভেজিটেশন অ্যালং। এখানে ভেজিটেশন না দিয়ে তুমি স্যাপলিং দিতে পারো, তোমার যদি সমস্যা হয়। স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ রোপণ করা। আমরা যদি চারা গাছ রোপণ করি, অ্যালং মানে কি, কিছুক্ষণ আগে বুঝিয়েছি, অ্যালং মানে হচ্ছে পাশে বা বরাবর, এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় সব সময়। তাহলে রিভার ব্যাঙ্ক, নদীর তীরে যদি এটাকে ব্যবহার করে কনস্ট্রাক্টিং ব্যারিয়ার, আমরা যদি কি তৈরি করি, ব্যারিয়ার বা প্রতিরোধ করার জন্য, ব্যারিয়ার বা বাধামূলক কিছু তৈরি করি, যেমন ড্যামস মানে বাঁধ যদি তৈরি করি। তারপর হচ্ছে রিডিউস সয়েল ডিস্টারবেন্স, আমরা কোনোভাবে যদি কি, সয়েল ডিস্টারবেন্স মানে হচ্ছে ডিস্টারবেন্স আর পলিউশন একই জিনিস, তাহলে আমরা মাটি দূষণ যদি রোধ করতে পারি বা কমাতে পারি। ডিস্টারবেন্স না লিখতে পারলে পলিউশন লিখবা। অ্যান্ড সেডিমেন্ট রান অফ, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি কোনোভাবে যে আমাদের যে মাটি দুর্বল হয়ে কোথায় চলে যায়, হ্যাঁ, মাটিটা দুর্বল হয়ে আমরা মূলত দেখি যে সেটা নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, এটাকে যদি আমরা আটকাতে পারি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো। তাহলে এখান থেকে দেখলাম চারা গাছ রোপণ করতে হবে বা ভেজিটেশন করতে হবে, কনস্ট্রাক্টিং ব্যারিয়ার বা প্রতিরোধ করার মতো কিছু তৈরি করতে হবে। তারপরে হচ্ছে তোমার সয়েল ডিস্টারবেন্স বা সয়েল পলিউশন দূর করতে হবে। আর সেডিমেন্ট রান অফ মানে হচ্ছে, মানে মাটি, শুধু মাটি না, মাটি ছাড়াও আরও অনেক কিছু আছে, বালি সেডিমেন্ট, বালিটা যাতে কি হয়ে যায়, যেখানে আছে সেখান থেকে যাতে অন্য জায়গায় সরে না যায়, নদীর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো যাতে স্থানচ্যুত না হয়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দিস ইনিশিয়েটিভ মানে হচ্ছে কার্যকর যে পদক্ষেপগুলো, ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে কার্যকর পদক্ষেপ। আমরা যেটাকে প্রপার স্টেপ বলি না, আমরা ওই যে লেটারের লাস্টে, অ্যাপ্লিকেশনের লাস্টে দেখি না, স্যার উই দেয়ারফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড
ইউ উড বি কাইন্ড এনাফ কি টু টেক প্রপার স্টেপস, এটা লিখে নে। প্রপার স্টেপসের পরিবর্তে শুধু ইনিশিয়েটিভস কথাটা লিখলেও হয়ে যাবে। দিস ইনিশিয়েটিভস হেল্প স্ট্যাবিলাইজ রিভার ব্যাঙ্ক। স্ট্যাবিলাইজ মানে হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া। স্ট্যাবিলাইজ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া। তাহলে এখানে রিভার ব্যাঙ্কে দীর্ঘস্থায়ী হতে সাহায্য করবে। কন্ট্রোল সেডিমেন্ট ডিপোজিশন মানে হচ্ছে বালিকে বিচ্যুতি হতে, মানে যেখানে আছে সেখান থেকে বিচ্যুত হওয়া থেকে রোধ করবে। অ্যান্ড প্রিভেন্ট ইরোশন, এবং পরবর্তীতে কী হয়ে যাবে ইরোশন। ইরোশন শব্দের অর্থ হচ্ছে দুঃখিত, এখানে হচ্ছে ধস। প্রিভেন্ট ইরোশন মানে হচ্ছে ধসে পড়া, এই বিষয়টা কি হবে, বিষয়টা লোপ পাবে। ঠিক আছে, আমরা প্রশ্নের উত্তর পেয়েছি। তার মানে এইগুলো কিন্তু এখানে দেয়া নাই। এখন বলতে পারো স্যার ওইখানে দেয়া নাই, তাহলে কি করবো? এখানে আমার সাজেশন থাকবে যেগুলো করা উচিত সেগুলো বাংলায় তোমরা লিখে সেটার ইংরেজি করে নেয়া। এগুলো কিন্তু একটাও কি মানে উপরে দেয়া নাই, কিন্তু আমাদেরকে কিন্তু এটা থেকে অ্যান্সার করতে হবে। দ্যাট মিনস তুমি এখান থেকে কি করবে, অবশ্যই মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এরপরে ফ্রি হ্যান্ড রাইটিংও শিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে শেষ করতে হবে, এটাও একটু শিখে রাখার দরকার আছে। এরপরে অংশে যদি একটু দেখি, মেনি মোর পিপল আর ইন দ্য থ্রেট অফ, ও আচ্ছা আমরা তো উত্তর পড়তেছি, প্রশ্ন পড়ব। কি বলেছে? হোয়েন আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড বাই রুয়ারিং রিভার্স। এই যে গর্জনশীল যে নদী বা অনেক যে অশান্ত নদী রয়েছে, এই নদীগুলোর জন্য কখন মূলত আরও নদী কি থাকে, আরও গ্রামগুলো থ্রেটেন বা হচ্ছে হুমকিতে পারে? কোন সময়? আমরা জানি মনসুন এই সিজনেই মূলত হুমকিতে থাকে। তাহলে এখানে দেখো কি বলেছে, হোয়েন আর, এই আরটা হচ্ছে ভার্ব, সাহায্যকারী ভার্ব না মূল ভার্ব আমার দেখার দরকার নেই। আমার কি লাগবে? ভার্ব আছে, ভার্বের পরে আমরা কাকে পাই? এই যে মেনি মোর ভিলেজেস, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে শেষের ওয়ার্ডটা নাউন অথবা সেন্ট্রাল ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে একাধিক ওয়ার্ডকে টেন্স যদি ধরা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? নাউন ফ্রেজ বলতে পারি। তাহলে এখানে মেনি মোর ভিলেজ, এটা নাউন ফ্রেজ আর নাউন একই জিনিস, নাউনের মতোই কাজ করতেছে। তাহলে মেনি মোর ভিলেজেস আর, এইটা দিয়ে শুরু করব। দেখো এটা দিয়ে শুরু হয়েছে না? এই যে মেনি মোর ভিলেজেস আর, একটু মুছে দিই তাহলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো মেনি মোর ভিলেজেস, দেখো শুরু হয়েছে না আর, ইন দ্য থ্রেট অফ ইরোশন। কোন সময়? এই যে কোন সময় জুড়ে, দীর্ঘ সময় জুড়ে যদি হয়, কোনো কাজ চলছে, কোনো কাজ চলছে দীর্ঘ সময় ধরে চলছে, এইরকম বোঝাতে ডিউরিং বসে প্রিপোজিশন হিসেবে। তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে কাকে বসাতে পারি? প্রিপোজিশন হিসেবে আমরা ডিউরিংকে বসাতে পারি। ডিউরিং ইচ মনসুন, ইচ মানে প্রতি, মনসুন প্রতিটা মনসুনে আমরা এটাকে বসাতে পারি। এখন এখানে ইচের পরে মনসুন দেওয়াটাই বেটার। মনসুন বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। কিসের কারণে? মানে এই সময় হয়, এই সময় হয়, এইটুকু দিলেই হতো, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মার্ক যে 2, তার মানে আমরা একটু এক্সট্রা দেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে কি দিব? বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ হিউম্যান বিইংস, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ হিউম্যান বিইংস ব্রট অ্যাবাউট থ্রু দেয়ার অ্যাকশন। এখানে বিকজ ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে হিউম্যান বিইংস ব্রট, যেটি মূলত কে নিয়ে আসে, যে মূলত ঘটছে, ব্রট যেটি মূলত নিয়ে আসে হচ্ছে মানুষেরাই, অ্যাবাউট থ্রু দেয়ার অ্যাকশন, অ্যাবাউট থ্রু মাধ্যমে, কিসের মাধ্যমে? দেয়ার অ্যাকশন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মূলত তারা এটাকে নিয়ে আসতেছে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেট 2 এর কোয়েশ্চেনগুলো সলভ করব। তোমরা একটু মনোযোগ দাও ক্লাসে। আমরা যদি একটু খেয়াল করি সেট 2 এর ক্ষেত্রে, যদি একটু খেয়াল করি, দেখো এখন সেট 2 এর প্রশ্ন যেটা ছিল আমাদের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে হু আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জেস। এইগুলো কিন্তু প্রশ্ন, এইখানে যে প্রশ্নগুলো আমি দেখছি ভীষণ ইম্পর্টেন্ট এবং অবশ্যই ইনফরমেটিভ। অনেক বেশি লিখতে পারবা যদি তোমাদের ক্লাইমেট চেঞ্জ মুখস্থ থাকে। তারপরে হচ্ছে তোমার আরও কিছু কিছু পরিবেশ বিষয়ক প্যারাগ্রাফ আছে না, সেগুলো যদি মুখস্থ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে এইগুলোর অ্যান্সার তুমি খুব সুন্দরভাবে দিতে পারবা এবং অবশ্যই অন্যান্যদের চেয়ে তোমার লেখাটা সবচেয়ে বেশি সুন্দর হবে। তাহলে যারা এটা পড়ছো তারা যদি এখান থেকে প্রশ্ন আসে বা হচ্ছে এটা পড়ার সময় চেষ্টা করবে, এটা হয়তো পড়ার আগে বা পড়ার পরে ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিংটা একদম মুখস্থ করে ফেলবা। প্যারাগ্রাফ হিসেবে বলো আর কম্পোজিশন হিসেবে বলে নোট করে পড়বা, সারা জীবন যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এইখানে যদি এ নম্বরটা একটু দেখি, এ নম্বরের যে প্রশ্নগুলো আছে, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটি মানে এটা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে তারাই যারা গ্লোবাল ওয়ার্মিং আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এই দুইটা প্যারাগ্রাফ যাদের ভালোভাবে মুখস্থ আছে এবং নোট করে পড়েছো। সো যারা এই অংশগুলোতে রিটেন ভালো করতে চাও তারা অবশ্যই চেষ্টা করবা যে গ্লোবাল ওয়ার্মিং আর হচ্ছে
তোমার ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা মুখস্থ করে নেওয়ার জন্য। একই যখন যে জিনিস পড়বা তখন সেই জিনিসের সব কিছু পড়ে ফেলবা, তাহলে দেখবা পড়াটা ইজি হয়ে গেছে। দ্য ওর্স্ট হু আর দ্য ওর্স্ট সাফারার, সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে কারা অফ ক্লাইমেট চেঞ্জ। এখান থেকে মনে রাখবা আমাদের ব্যাড এর হচ্ছে 3টা ফর্ম আছে, ব্যাড, ওর্স আর সবার শেষে হচ্ছে ওর্স্ট। আমরা যেমন গুড, বেটার, বেস্ট বলি না, বেস্ট মানে সবার চেয়ে ভালো, তেমন ওর্স্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এটা সবচেয়ে বেশি বাজে পরিস্থিতিতে কারা পড়ে, ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বাজে শিকার কারা হয়, সেই মানুষগুলো কারা, চলো দেখি। সেই মানুষগুলো হচ্ছে এই যে কি বলেছে, পিপল, সেই মানুষেরা, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদিও। পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, সেই মানুষ যারা মূলত বসবাস করছে কোথায়, যদিও রিডিউস করা হয়েছে, ক্লজকে রিডিউস করে এখানে ফ্রেজ বানানো হয়েছে। পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে বসবাসকারী মানুষেরা, আর দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন, মানে তারাই মূলত কি এখানকার শিকার হয়। ঠিক আছে, কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যদি ঘটে, ক্লাইমেট চেঞ্জে যত ধরনের ক্ষতি হয় তার মধ্যে একটা হচ্ছে নদী ভাঙন। এখন নদী ভাঙন একটা দেশে হতে পারে, সেই নদী ভাঙনের ফলে তারাই তো ক্ষতিগ্রস্ত হবে যাদের নদীর আশেপাশে বাসা, তাই তো নাকি? আমি ঢাকা সেন্ট্রালে বসবাস করি, এখানে এখন নদী ভাঙতেছে পদ্মায়, নদী ভাঙতেছে যমুনায়, তাহলে আমি ঢাকায় বসে এটা ক্ষতির কারণ কিভাবে হতে পারি, তাই না? এজন্য যারা নদীর তীরে বসবাস করে তারাই মূলত ভিকটিম হয়। ভিকটিম মানে শিকার। এই যে দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যেটা বসছে সেটা কি নাউন, কিছুক্ষণ আগে শিখালাম না এটা। যাই হোক, পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস আর ভিকটিম অফ রিভার ইরোশন অ্যান্ড দ্য ওর্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ। এটা দ্বারা বুঝালাম যে সকল মানুষেরা মূলত নদী তীরে বসবাস করে তারাই মূলত কী হয়, এটা শিকার হয় এবং তারাই হচ্ছে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়ে। ওর্স্ট সাফারার, তারা হচ্ছে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়ে এই ক্লাইমেট চেঞ্জের। আমি বলতে পারো স্যার এখানে তো রিভার ইরোশন থেকে ক্লাইমেট চেঞ্জ কি আসলো, কেন আসলো? ক্লাইমেট চেঞ্জের ফলাফলই হচ্ছে কি, এটার কনসিকুয়েন্স বা ক্লাইমেট চেঞ্জ হতে হতে একটা সময় ফলাফলস্বরূপ নদী ভাঙন ঘটে থাকে। ঠিক আছে, এরপরের অংশ যদি আবার একটু দেখি কি বলছে দ্বিতীয় নম্বরটাতে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে দ্বিতীয় প্রশ্ন কি, হু ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, কোন জিনিসটি মূলত ক্রাশড মানে ভেঙে ফেলেছে, এটা কিন্তু V2-তে আছে। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। হু ক্রাশড, কে ভেঙেছে, কি ভেঙেছে, মেহেরজানের স্বপ্ন এবং সুখগুলো কি, কোন জিনিসটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং হাউ, কিভাবে ভেঙে দিয়েছে। প্রশ্নের উত্তর দিব আমরা কিভাবে মূলত ভেঙে দিয়েছে। এখানে যদি আমরা দেখি সাবজেক্ট এখানে কীভাবে, দুইভাবে লেখা যায়, মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস ওয়ার ক্রাশড, হ্যাঁ প্যাসিভ ভয়েসে লিখতে পারি, অথবা যদি অ্যাক্টিভ ভয়েসে লিখতে চাই তাহলে এই হোয়াটের যে অ্যান্সারটা আছে সেটাকে আগে বসাবো, তারপরে এইটুকু দিয়ে দিব। যদি এখানে মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস কথাটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা দিয়ে যদি শুরু করি তারপরে যদি ক্রাশড দিই, তাহলে এখানে আমরা চেষ্টা করব প্যাসিভ ভয়েসে লেখার জন্য, তবেই অর্থটা মিলবে। আর যদি আমরা হোয়াটের জায়গায় সরাসরি অ্যান্সারকে বসিয়ে দিয়ে শেষ হওয়ার পরে ক্রাশড আর মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস দিই, তাহলে অ্যাক্টিভে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা এখানে অ্যান্সারটা কীভাবে পাচ্ছি। কি বলছে, দ্য গ্রিডি যমুনা ক্রাশড, এই যে দেখো হোয়াটের পরিবর্তে শুধু গ্রিডি যমুনাকে বসিয়ে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ ভয়েসেই সেন্টেন্স হয়ে গেছে। সো আমাদের এখানে আমরা ওই পাশে মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেসকে সামনে নিয়ে আসি নাই, ওই অবজেক্টকে যদি সাবজেক্ট বানাই তাহলে কি হয়ে যায়, প্যাসিভ ভয়েস হয়ে যায় না? আমরা যদি ওই পাশ থেকে অবজেক্টকে সামনে নিয়ে আসতাম তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখতে পারতাম, বা আমাদেরকে লিখতে প্রয়োজন হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি দ্য গ্রিডি যমুনা ক্রাশড, এই যে ভার্বের পাস্ট ফর্ম কিন্তু বজায় থাকবে। প্রশ্ন লেখার সময় মনে রাখবা প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরটাও সেই টেন্সেই লিখতে হবে। ঠিক আছে, একজন এরকম শুনেছিলাম যে তাকে প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে, সম্ভবত ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে, তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, স্যার আপনি তো ইংরেজিতে প্রশ্ন করলেন, আমি কোন ভাষায় উত্তর দিব? তো স্যার বলছে তুমি চায়না ভাষায় উত্তর দাও। আসলে মূল কাহিনী হচ্ছে তোমাকে প্রশ্ন করা হবে যে ভাষায়, যে টেন্সে, তোমাকে সেই টেন্সেই উত্তর দিতে হবে। মানে সেই টেন্স বলতে সেই টেন্স বজায় রাখতে হবে এবং সেই ভাষা বজায় রাখতে হবে। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে বলতে হবে, বাংলায় প্রশ্ন করলে বাংলায় বলতে হবে, চেঞ্জ করার কোনো অপশন নাই। যদি তিনি বলেন যে হ্যাঁ তুমি অন্য ভাষায় বলো, তবেই তুমি সেই ভাষায় বলতে পারবে। মানে বাংলার পরিবর্তে ইংলিশ বা ইংলিশের পরিবর্তে বাংলা তুমি বলতে পারবে যদি যে প্রশ্ন করেছেন তিনি পারমিশন দেন। এখানে আমাদের টেন্স তো অবশ্যই তো ইংরেজিতে লিখতে হবে, এটা তো শিওর ইংরেজি পরীক্ষা, কিন্তু কোন টেন্সে সেটাও তোমাকে ধরে নিতে হবে। ওটা ছিল ক্রাশড পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সই। দ্য গ্রিডি যমুনা ক্রাশড
তিনি মূলত গ্রেডি যমুনা মূলত ধ্বংস করে দিয়েছে মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস। হ্যাঁ, কারণ কিভাবে করেছে? অ্যাজ, এখানে অ্যাজটা কারণ হিসেবে বসছে, অ্যাজ হচ্ছে কারণ, অ্যাজ এখানে বিকজ, শুধুমাত্র বিকজ দিলেও হবে। ইট কনজিউমড, এটি মূলত গ্রাস করে ফেলেছে, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ক্রমশ, ধীরে ধীরে এটি মূলত কি করেছে? একদম গ্রাস করে ফেলেছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার যত স্থাবর সম্পত্তি, জমি জমা যা ছিল সেই সম্পত্তিগুলোকে কি করে দিয়েছে? কনজিউম করেছে। বিসাইডস মানে এছাড়া, এই যে বিসাইড লিখলে এখানে অবশ্যই এসটা অবশ্যই উল্লেখ করতে হবে। বিসাইডস ইট আলটিমেটলি, প্রকৃতপক্ষে ইট আলটিমেটলি ডিভোর্ড, একদম ডিভোর্ড হার লাস্ট শেল্টার, এটা মূলত শেষ সময় এসে আবার কি করছে? ফাইনালি এসে ডিভোর্ড, এটি আবার গ্রাস করে ফেলছে হার লাস্ট শেল্টার, তার যে শেষ আশ্রয় ছিল সেটাকেও কি করেছে? গ্রাস করে ফেলেছে, মানে নিজের অধীনে নিয়ে আসছে। মানে এক কথা নদী গহ্বরে হারিয়ে গিয়েছে। ডিউরিং মানে কি? সময়ে, দীর্ঘ সময় ধরে যেটা চলে সেটার ক্ষেত্রে ডিউরিং বসে, সেই সময়টাতে দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় মূলত সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। দেখো তো লিখতে পারবা না এভাবে? একটু মনোযোগ দিলেই লিখতে পারবা। সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে আমরা ভার্বকে লিখেছি, ভার্বের প্রশ্নটা ছিল পাস্ট ইনডিফিনিটে, এই জন্য আমরা কি করেছি? উত্তরটাও পাস্ট ইনডিফিনিটেই লিখেছি। কিন্তু সরাসরি এই কথাগুলো কিন্তু এখানে লেখা নাই। তোমাকে কি করতে হবে? পড়ার সময় বাংলাটা মনে রাখবা এবং ওই বাংলাটা দিয়ে বারবার ইংরেজিতে বলার চেষ্টা করবা। যখন ইংরেজি বলতে পারবা তখন তুমি পরীক্ষার হলে পারবা টেন্স বজায় রেখে, স্ট্রাকচার বজায় রেখে লিখতে পারবে। এই যেমন ধরো এই উপরে একটু কনজিউমড আছে, তাই না? কনজিউমড এটা কিসে আছে? পাস্টে। ঠিক একইভাবে পরের সেন্টেন্সে যে ডিভোর্ড আছে, এটা কিন্তু পুরো সেন্টেন্সে কিন্তু আমরা ডিভোর্ড পড়ে আসছি, হ্যাঁ, প্রেজেন্টে ছিল, বাট এখানে এসে দেখতেছি আমরা এটি কি? পাস্টে। ঠিক আছে, এই জন্য টেন্সটা বজায় রাখবা। এরপরে 3 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, 3 নম্বর প্রশ্নটা কি ছিল? হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস? হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান, এই যে কোন সম্পত্তি ডিড মেহেরজান লস, এই যে এখানে মেহেরজান লস, এই যে লস আছে না, ভার্বের বেস ফর্মে আছে, এই ডিড আছে, এই ডিডের কারণে লসটা চেঞ্জ হয়ে লস্ট হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে শুরু করব মেহেরজান দিয়ে। মেহেরজান লস্ট, কি কি হারিয়েছে সেইগুলো লিখবো। ডিউ টু রিভার ইরোশন, এই যে শুধু ডিউ টু দিয়েও শুরু করতে হবে আমরা, ডিউ টু রিভার ইরোশন, কমা মেহেরজান লস হবে না লস্ট হবে? লস্ট। মেহেরজান লস্ট কি বলা যাবে? ল্যান্ড প্রপার্টি, সাচ অ্যাজ, যেমন উদাহরণস্বরূপ আমরা এইভাবে লিখতে পারি, তাই না? চেষ্টা করলেই পারবা। দেখো এই যে এখানে কি দেওয়া আছে, এই যে দেখো ডিউ টু রিভার ইরোশন কমা শি লস্ট, এই যে লস্ট কেন হলো? ওই যে এখানে ডিড ছিল, ডিডটা উঠে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট যখন প্রশ্ন করা হয় এবং যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়, মানে এক কথা ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ নেগেটিভ করা হলে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ ডিডটা মানে এক কথা সাহায্যকারী ভার্বটা বসাইতে হয়। কিন্তু যদি আমরা নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ না করি বা শুধুমাত্র ইন্টারোগেটিভও যদি না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগছে না। এখানে অ্যাফার্মেটিভ করছে, এই জন্য এখানে সাহায্যকারী ভার্ব লাগবে না, ডিডটা উঠে যাবে, কিন্তু ডিডের প্রভাবে লস জিনিসটা কি হয়ে যাবে? লস্ট হয়ে যাবে। তাহলে এখানে শি লস্ট হার কাল্টিভেবল ল্যান্ড, তিনি এখানে চাষযোগ্য জমি হারিয়ে ফেলেন। ট্রিজ, তার যে গাছগুলো ছিল হারিয়ে ফেলেন। ভেজিটেবল ল্যান্ড, দুঃখিত, ভেজিটেবল যে গার্ডেন সেটা হারিয়ে ফেলেন। ব্যাম্বু বুশ মানে হচ্ছে বাঁশঝাড় যেটা ছিল। ক্যাটল হারিয়ে ফেলেন, শেল্টার হারিয়ে ফেলেন। এখানে আমার ভুল করে কেউ স্বামী সন্তানকে অ্যাড করো না, কারণ স্বামী সন্তান তার আরও অনেক আগে মারা গেছে এবং সেটাতে দুর্ভিক্ষ মানে প্রচণ্ড ক্ষুধায় মারা গিয়েছে এবং পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই নদী ভাঙনের কারণে কিন্তু মারা যায় না, এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে, এই যে এখানে লাস্টের যে অংশটুকু ছিল ডিউ টু রিভার ইরোশন, এটাকে সামনে আনার কারণে এই অংশটুকে আলাদা করে আমরা কি দিয়েছি? কমা দিয়েছি। লেখার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবে। লাস্টে কি আছে? 2 নম্বরে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে? ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন, আমরা যদি রিভার ইরোশন কি করতে না পারি? কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের সঙ্গে কি ঘটবে? হোয়াট উইল হ্যাপেন, এখানে কিন্তু হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে, এই অংশটুকুতে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই। দেখো সাবজেক্টটা মূলত বসাইতে হবে, সাবজেক্ট মূলত বসিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কি আমরা প্রথমেও রাখতে পারি, লাস্টেও রাখতে পারি, তোমার ইচ্ছা। আসলে কি কি ঘটবে? নদী ভাঙন যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একটা সময় কি আমাদের সমগ্র দেশটাই কি হয়ে যাবে? সমগ্র দেশটাই মূলত
নদী গহ্বরে হারিয়ে যাবে, অনেক 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 মানুষ গৃহহীন হয়ে যাবে। ওই যে দেখলাম না, প্রতি বছরে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়, তার চেয়ে পরিমাণটা আরও বাড়তে থাকবে। আর দেশের কি হবে, যে জলীয় যে অবস্থান সেটা বাড়তে থাকবে, আর স্থল যে অবস্থানটা বা স্থল যে জমির পরিমাণ সেটা ধীরে ধীরে কমতে থাকবে। জমির উপরে একটা প্রেশার পড়বে, অল্প জায়গায় মানুষ অধিক পরিমাণ বাড়িঘর করতে চাইবে, এতে আবাদি জমির পরিমাণ কমে আসবে, তাই না? তোমরা তো কৃষি পড়েছো, তোমরা তো জানো এই বিষয়গুলো। ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন, এটা দিয়ে শুরু করেছে। আমরা যদি এটাকে কি করতে পারি, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, কমা দ্য নাম্বার অফ হোমলেস পিপল, অসংখ্য কি হবে, দ্য নাম্বার অফ হোমলেস পিপল, অসংখ্য মানুষ মে ইনক্রিজ ডে বাই ডে, মানে অসহায় মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। শেষ প্রথম কথা হচ্ছে, যদি আমরা এটাকে কন্ট্রোলে না নিয়ে আসতে পারি, গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে। তারপরে যেটা দেখব, স্ট্যাটিস্টিক্স শো, এই যে স্ট্যাটিস্টিক্স বলতে হচ্ছে যে আমরা খসড়া দেখলাম না, হ্যাঁ খসড়া যেটা স্পেশালি কথাটা লেখা ছিল না, খসড়া বোঝায়। স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট, মানে স্ট্যাটিস্টিক বা গবেষণাপত্রে দেখা যায় অ্যাটলিস্ট 1 লাখ পিপল, এই 1 লাখ প্লুরাল জন্য এখানে পিপলের সাথে আবার এস দিও না, পিপল শুধু পিপলও যা, শুধু পিপলসও তাই। শুধু পিপল মানে বোঝাচ্ছে একটি দেশের, একটি সমাজের বা একটি দেশের বা একটি সমাজের মানুষ বোঝাচ্ছে, একটি পরিবারের মানুষগুলোকে বোঝাচ্ছে। আর পিপলস দ্বারা বোঝায় একাধিক রাষ্ট্র, একাধিক সমাজ বা একাধিক পরিবারের মানুষ, একই জিনিস, যা শুধু তোমাকে বুঝে নিতে হবে আলাদা আলাদা। তাহলে এখানে পিপল আর বিকামিং হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ ডিউ টু রিভার ইরোশন। প্রথমে বলা হয়েছে কি ঘটবে, আর এটা যে ঘটে এটার প্রমাণস্বরূপ নিচে লেখা হয়েছে যে আমরা স্ট্যাটিস্টিক থেকে পেয়েছি যে প্রতি বছরে বাংলাদেশে 1 লক্ষ মানুষ কি হচ্ছে, গৃহহীন হচ্ছে। ঠিক আছে, আশা করি সমস্যা নেই। প্রথমে আমরা লিখেছি যে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে যাবে, আর এটার প্রমাণপত্র আমরা কোথায় পেয়েছি, আমরা দেখিয়েছি যে স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতি বছর 1 লক্ষ মানুষ কি হচ্ছে, গৃহহীন হয়ে যাচ্ছে আমাদেরই দেশে। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার ডান। আর সবার শেষে আরেকটা আছে, সেটা হচ্ছে হাউ ক্যান উই রিডিউস, আমরা কিভাবে কমাতে পারি। এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। আরেকটা আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সাবজেক্টের আগে যেটা আছে, ও কি করছে, ও হচ্ছে আগে চলে আসছে, ওকে কান ধরে আমরা আবার পিছনে দিয়ে দিব। ঠিক আছে, ওকে কোনোভাবেই সাবজেক্টের আগে জায়গা দেওয়া যাবে না। দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার ইরোশনে আক্রান্ত হয়ে যে মানুষগুলো আশ্রয়হীন হচ্ছে, সেই মানুষগুলোর সংখ্যা কিভাবে আমরা কমাতে পারি। কিভাবে কমাতে পারি, আমাদের নদী ভাঙন যদি না হয় তাহলে মানুষগুলোর সংখ্যা কমে আসবে। আর নদী ভাঙন কমানোর জন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই ওই যে কারণগুলো লিখলাম না, উপরে লেখা আছে, এই কাজগুলো করলে আমরা রিভার ইরোশন থেকে বা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারবো। ঠিক সেই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। কি করার কথা বলেছে, আমরা যদি একটু নাম্বার দেখি, এই যে ইয়েস আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে উই মাস্ট টেক প্রম্পট অ্যাকশন, তাৎক্ষণিকভাবে কিছু কি করা উচিত, অ্যাকশন নেওয়া উচিত। টু অ্যাডাপ্ট, যাতে আমরা খাপ খাওয়াতে পারি, টু ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা যাতে কি করতে পারি, খাপ খাওয়াতে পারি। আদারওয়াইজ, অন্যথায়, নইলে, এখানে অনেকে অর দিতে চায়, বলে স্যার এখানে অর দিলে কি হবে, অর দিলে এখানে হবে না, কারণ অর দুইটা ক্লজের মাঝখানে বসে। এই পাশে একটা ক্লজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এই পাশে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে কোলবালিশের মতো থাকবে হচ্ছে অর। কিন্তু এই অর মিনিং দেওয়ার জন্য সেন্টেন্সের শুরুতে আছে আদারওয়াইজের পরিবর্তে আমরা কোনো কিছু এখানে ব্যবহার করতে পারবো না। আদারওয়াইজ গ্র্যাজুয়াল রাইজ অফ রিভার ইরোশন উইল টেক দ্য লাইফস অফ লর্ডস অফ মেহেরজান। এখানে বলতে পারো যে স্যার এখানে মেহেরজানকে করবে, মেহেরজানকে নিয়ে মেহেরজান তো একজন, এখানে প্লুরাল করলো কেন? এখানে মেহেরজানকে শুধুমাত্র একটা সিমিলি হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রতীক বা আইকন হিসেবে ব্যবহার করা হয়েছে, যে এমন শত শত বা হাজার হাজার মেহেরজান কি হয়ে যাবে, এদের জীবন মূলত এই নিয়ে নিবে। কে নিবে? রাইজ অফ রিভার ইরোশন। এই রিভার ইরোশন বা হচ্ছে এই যে নদীর যে ভাঙন, এটার সংখ্যা বাড়তে থাকবে এবং এটা বাড়তে থাকার সাথে সাথে একটা সময় গিয়ে আমরা দেখতে পাবো যে এরকম এমন হাজার হাজার মেহেরজানের জীবন প্রতিদিন কি হয়েছে, ধ্বংস হয়েছে, এই জীবনগুলো নিয়েছে। কে নিয়েছে? ভূমিধস মূলত এদের জীবনকে কেড়ে নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী অংশ নিয়ে এখন আলোচনা করব। আমরা সেট 2 এর কোশ্চেনগুলো অ্যান্সার শেষ করেছি। গ্রামাটিক্যাল কিছু বিষয় এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মানে এইখানে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। কোর্সের ক্লাসগুলো যদি দেখা যায় যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার জন্য, আর পরবর্তীতে আপডেট হবে ইনশাল্লাহ।
আচ্ছা যাই হোক, আমরা এখন দেখি প্রশ্নের পরিবর্তন আসলে তখন আমরা অবশ্যই প্রশ্ন আপডেট করব। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যদি একটু দেখি, সেট 3, আমরা এখন সেট 3 নিয়ে আলোচনা করব। সেই সেট 3তে যে বিষয়টি রয়েছে এখানে আমরা যদি, আচ্ছা এটা তো, হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার, মেহেরজানের জীবনটা মূলত প্রথমে কেমন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং যদি এখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা অবশ্যই আসবে, মেহেরজানের জীবনটি মূলত কেমন ছিল। আর্লিয়ার মানে হচ্ছে পূর্বে, আর্লিয়ার শব্দের অর্থে পূর্বে, তাহলে যেহেতু আর্লিয়ার অতীতকাল নির্দেশক, সেহেতু এটা কী হবে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রশ্ন যেহেতু পাস্ট ইনডিফিনিট হয়, উত্তর অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সেই আসবে। এখন আমরা যদি ক্লাসে চলে আসি, এটার অ্যান্সার কী হবে, শুরু করব কি দিয়ে, অবশ্যই সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট কোথায় আছে, এই যে দুঃখিত, এই যে মেহেরজানস লাইফ আর্লিয়ার। প্রশ্ন হবে হচ্ছে যে মেহেরজানস লাইফ, এই মেহেরজানস লাইফ এইটুকু হচ্ছে আমার এইখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। মেহেরজানস লাইফ, তারপরে ওয়াজ ভার্বকে বসাবো, মেহেরজানস লাইফ ওয়াজ, তারপরে অ্যান্সার সবার শেষে আর্লিয়ার, অথবা শুধুমাত্র আর্লিয়ার লিখে কমা দিয়েও আমরা মূলত আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা শুরু করি। আর্লিয়ার কমা মেহেরজানস লাইফ ওয়াজ, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে ওয়াজ কেন বসবে, লাইফ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলারই বসাতে হবে। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার আসবে, এই যে দেখো, এই যে আর্লিয়ার, দেখেছো বলেছি না, এই যে আর্লিয়ার দিয়ে কমা, তারপরে মেহেরজান ওয়াজ ওয়েল অফ, আচ্ছা লাইফ না নিয়ে লিখে একটু বেশি বড় করেছে, সমস্যা নেই। ওয়েল অফ, তার তিনি কেমন ছিল, মেহেরজান ওয়াজ ওয়েল অফ, তিনি ছিলেন সচ্ছল। তুমি এখানে মেহেরজান ওয়াজ ওয়েল অফ না লিখে মেহেরজানস লাইফ ওয়াজ ওয়েল অফ এটাও কিন্তু লিখতে পারো, এখানেও কিন্তু কোনো ভুল নেই। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু দেখি, আর্লিয়ার মেহেরজান ওয়াজ ওয়েল অফ, শি হ্যাড এভরিথিং, শি হ্যাড এভরিথিং মানে তার সব কিছু ছিল, এই যে পাস্ট টেন্সে, তাই না। পুরো সেন্টেন্সটা বা পুরো যতগুলো সেন্টেন্স লিখবো ওনার ব্যাপারে এখন এই কোশ্চেনে সবগুলোই পাস্টে আসবে। শি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল। এই যে এখানে একটা হাইফেন দেওয়া হয়েছে না, এখানে আমরা সাচ অ্যাজ কথাটাও দিতে পারি, যেমন এই কথাটা দিয়েও আমরা এরকম করে লিখতে পারি, তাই না, কি কি ছিল, অথবা শুধু একটা হাইফেন দিলেই হবে। এ হ্যাপি ফ্যামিলি, একটি সুখী পরিবার। কাল্টিভেবল ল্যান্ড, এখানে কিন্তু একটি জমি বলা হয় নাই, কাল্টিভেবল ল্যান্ড বলা হয়েছে, শুধু কতটুকু আছে সেটা বলা হয়নি। সিঙ্গুলার করেছে এটা ঠিক আছে, বাট কতটুকু ছিল সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তাহলে এখানে আমরা কাল্টিভেবল ল্যান্ডকে রাখবো, তারপর রাখবো ক্যাটল, ক্যাটল হচ্ছে গবাদি পশু, এখানে প্লুরাল করার কোনো দরকার নেই, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, শেষ, একটি না একাধিক দরকার নেই। এরপরে হচ্ছে অ্যান্ড ব্যাম্বু বুশ, এখানে এগুলো ছিল। এবং আরেকটা বিষয় ছিল যেটা এখানে অ্যাড করে নাই, ওই যে তোমার ভেজিটেবল গার্ডেন ছিল না, ভেজিটেবল গার্ডেন, সেটাও তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তাহলে প্রথম কথা হচ্ছে সে ছিল সচ্ছল বা তার জীবনটি ছিল সচ্ছল। তুমি যদি এখানে আমার সিকোয়েন্সে লিখতে যাও তাহলে লিখবা আর্লিয়ার মেহেরজানস লাইফ ওয়াজ ওয়েল অফ। ওয়েল অফ শব্দের অর্থ হচ্ছে সচ্ছল, যেটাকে আমরা সলভেন্টও বলতে পারি, তাই না। সলভেন্ট মানে হচ্ছে সচ্ছল। তারপরে শি হ্যাড এভরিথিং সাচ অ্যাজ, অথবা শুধু হাইফেন, এ হ্যাপি ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড, ভেজিটেবল গার্ডেন, তারপরে হচ্ছে ক্যাটল, অ্যান্ড সবার শেষে লিখবা হচ্ছে অ্যান্ড ব্যাম্বু বুশ। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, 4 নম্বর এখানে কি আছে, হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করে, অ্যান্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, তার এই যে বসত বাড়িটা আসলে দেখতে কেমন, মানে সে কতটুকু নোংরা পরিবেশে থাকছে বা কিভাবে তার বাসাটা বানানো হচ্ছে, তার যে মেকশিফট যে শেল্টার আর কি, সেটা আসলে দেখতে কেমন বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আমরা এখন প্রশ্নের মাধ্যমে উল্লেখ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখানে একটু দেখি, পড়েছিলাম তো তাই না, যেহেতু পড়েছিলাম এখানে আমরা অ্যান্সার করতে পারবো। এই যে দেখো, আচ্ছা আমরা মনে হয় একটা প্রশ্ন রেখে আসছি, বি নম্বরটা। আচ্ছা, বি নম্বর প্রশ্নটা যদি আমরা আবার একটু পড়ি, হোয়াই আর মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট অফ ইরোশন, কেন থ্রেটে আছে, হুমকিতে আছে, এটা হচ্ছে নদী ভাঙনের হুমকিতে কেন আরও অনেক গ্রাম রয়েছে, এটার কারণ কি, আর আরও মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বা হচ্ছে হুমকিতে এখনও আরও অনেক গ্রাম রয়েছে, এটার কারণ কি, এটার ব্যাখ্যা যদি আমরা একটু পড়ি, বা এটা যদি ব্যাখ্যা আমরা কিভাবে করব, এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে সবাইকে। এখানে যে বিষয়টা খেয়াল রাখবো, যে এখানে আমাদের সেন্টেন্সে এই যে আরটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, আর এই যে মেনি মোর ভিলেজ ইন দ্য থ্রেট অফ ইরোশন, এই সম্পূর্ণ অংশটুকু আমাদের নাউন ফ্রেজ, এই অংশটুকু নাউন ফ্রেজ বা হচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে সামনে নিব। তাহলে মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট অফ ইরোশন, মেনি মোর ভিলেজেস আর, এইখানে যে ভার্বটাকে বসাই দিব, এটা তো এক্সটেনশন অংশ, মেনি মোর ভিলেজেস আর ইন দ্য থ্রেট অফ ইরোশন, এইটুকু লিখে কোন সময়ে, ডিউরিং
মনসুন, ইচ মনসুন, ডিউরিং ইচ মনসুন। ইচ কেন ব্যবহার করব? কারণ প্রতিটা মনসুনেই মূলত প্রতিটা বর্ষাকালে এই অবস্থা হয়। আর ডিউরিং কেন ব্যবহার করব? কারণ আমরা অধিক সময় ধরে চলে এমন কোনো কাজ যদি থাকে বা এমন অধিক সময় ধরে চলছে এমন কোনো বিষয় বোঝালে তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? ডিউরিং বসাতে হবে। এখন বাংলাদেশের ঋতুর তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন শুরু হয় কখন শেষ হয়। হ্যাঁ, দেখা যায় যে গ্রীষ্ম শেষ হয়ে গেছে, বর্ষার সময় চলে আসছে, অথচ বৃষ্টির কোনো খোঁজ নেই, তাই না? এই জন্য আসলে বাংলাদেশে ঠিকঠাক মতো আমরা দেখতে পাই যে মানে ঋতুটাও ঠিকঠাক সময়ে পরিবর্তন হচ্ছে না, তাই না? এই জন্য লং টাইম একটা ঋতু থেকে যায়, মানে ধরতে গেলে গ্রীষ্মকাল হচ্ছে 6 মাস, বর্ষাকাল 6 মাস। তো সেই ধারা বজায় রেখে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অধিক সময় ধরে বর্ষাকাল চলছে এবং অধিক সময় ধরে চলার কারণে যদি সঠিক সময় পর্যন্তও চলে তাও তো 2 মাস 3 মাস থাকবে, তাই না? তো সেটাও তো একটা লং টাইম, এজন্য এই সময়ের পূর্বে ডিউরিং প্রিপোজিশন হিসেবে বসবে। তাহলে এখানে আমরা অ্যান্সারে কী পাবো? এই যে ডিউরিং মনসুন, আমরা কখন, এই যে ডিউরিং মনসুন, এই যে বর্ষাকালে মূলত এই রিভার ইরোশনটা ঘটে থাকে। বিকজ, কেন না? বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে। তারপরে হচ্ছে হিউম্যান বিইং ব্রট অ্যাবাউট, যেটি মূলত কে বয়ে নিয়ে আসে? সাধারণ মানুষ বা মানব জাতি মূলত এটাকে বয়ে নিয়ে আসছে, মানব জাতি মূলত এটাকে বয়ে নিয়ে আসছে। অ্যাবাউট থ্রু, ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট হচ্ছে নিয়ে আসা, এটা হচ্ছে ব্রটের সাথে অ্যাবাউটটা এখানে গ্রুপ ভার্ব হিসেবে বসছে, এটা ফিক্সড ফ্রেজও বলতে পারো, এটাকে একসাথে রাখতে হবে। থ্রু দেয়ার অ্যাকশন, তাদের কাজের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে মূলত তারা কি করছে? এই ক্লাইমেট চেঞ্জটাকে বয়ে নিয়ে আসছে। আর এই ক্লাইমেট চেঞ্জের কারণেই মূলত গ্রামগুলো কিসের আছে? গ্রামগুলো মূলত থ্রেট আছে। কিসের থ্রেট? এই থ্রেটটা হচ্ছে নদী ভাঙনের থ্রেট, নদী ভাঙনের হুমকিতে রয়েছে। ঠিক আছে, আশা করি আর সমস্যা হবে না এটাতে। আমরা যদি একটু ডি নম্বরে চলে যাই, যে প্রশ্নগুলো পড়ছিলাম আমরা, ডি নম্বর কি বলছে? হোয়াট হ্যাপেন্স দেন, সরি সি নম্বর আমাদের বাকি আছে। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করে? অ্যান্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, তার লিভিং প্লেসটা আসলে দেখতে কেমন? হ্যাঁ, মানে মেহেরজান কোথায় থাকেন এবং তার থাকার জায়গা দেখতে কেমন? সে কোথায় থাকে? সে হচ্ছে একটা মেকশিফট হোমে, মেকশিফট কী বলা যায়, অস্থায়ী একটা ঘরে থাকে, হোম বলা যায় এটাকে। আচ্ছা দেখি কি বলেছে, হোম কি বলা যায়? আর পাশাপাশি এটা কি একটু নোংরা হয়, এটাই স্বাভাবিক, তাই না? পলিথিন দিয়ে বানানো এরকম। এই যে দেখো তো কি বলছে, এই যে মেহেরজান লিভস কোথায় বসবাস করেন? ইন এ স্লাম অফ সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, পুরো প্লেসটাকে দেওয়া হয়েছে। তিনি কোথায় বসবাস করছেন? বস্তিতে। কোথাকার বস্তি এবং কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, মানে যে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ওপরে একটি বস্তিতে বসবাস করছেন। এটা বই থেকেই নেওয়া। শি হ্যাজ এ পলিথিন রুফড লিভিং, পলিথিন রুফড মানে কি? কিসের ছাদ? পলিথিন দিয়ে ছাদ করা লিভিং প্লেস, বসবাস, মানে একটা হুইচ লুকস লাইক এ কেজ, যেটি দেখতে অনেকটা খাঁচার মতো, তার মানে ঘরও না, মানে লিভিং প্লেস, একটা ছোট্ট থাকার জায়গা রয়েছে, যে ছোট থাকার জায়গাটার উপরে ছাদটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে পলিথিনের মাধ্যমে। ঠিক আছে, পলিইথিলিন ব্যবহার করে যেটা তৈরি করা হয় সেটাই পলিথিন। সেই পলিথিনের মাধ্যমে মূলত এটা মানে তার ঘরটাকে তৈরি করা হয়েছে, বা বসতের জায়গা, ঘরও না, মানে এক কথা তার লিভিং প্লেস, থাকার জায়গা। শুধু ওপরে কি আছে? একটা ছাদের মতো আছে, যেটা মূলত পলিথিন দিয়ে তৈরি। ঠিক আছে, এটা অবশ্যই নোংরা হবে, এটাই স্বাভাবিক। হুইচ লুকস লাইক, যেটি দেখতে অনেকটা কেমন? হুইচ লুকস লাইক এ কেজ, হুইচ লুকস লাইক এ কেজ, যেটি দেখতে অনেকটা কেজ বা খাঁচার মতো। কেজ, কেজ শব্দের অর্থ হচ্ছে পাখির খাঁচা বুঝায় আসলে, যাই হোক এখানে আমরা বলবো এটা দেখতে অনেকটা খাঁচার মতো। ওকে, এরপরের অংশ যদি আমরা দেখি, ডি নম্বরে কি বলেছে? ডি নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স দেন, তখন কি ঘটে? প্রশ্নটা আসলে একটু অ্যান্সারটা পড়লে বোঝা যায়। হোয়াট হ্যাপেন্স দেন, তখন কি ঘটে? এই যে দেখো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, খেয়াল রাখবা। তখন কি ঘটে মানে যথারীতি সবসময় ঘটে এমন একটি ঘটনা চেয়েছে প্রশ্নটা একটু। আচ্ছা, যখন মূলত এই যে ইয়া হয় আর কি, তোমার নদী ভাঙন ঘটে। হোয়াট হ্যাপেন দেন হোয়েন, মানে প্রশ্নটা এরকম হবে, যখন মূলত নদী ভাঙন হয় তখন মূলত কি ঘটে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে? দেন, তারপর দ্য রিভার ইরেশন মেক্স থাউজেন্ডস অফ পিপল হোমলেস, তাহলে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষকে কি করে দেয়?
হোমলেস, হোমলেস বলতে গৃহহীন করে দেয়। ল্যান্ডলেস, জমিহীন বা ভূমিহীন করে দেয়। অ্যান্ড লিটারেলি এবং বাস্তবিকভাবে সত্যিকার অর্থে হেল্পলেস। তাহলে তারা একই সাথে হোমলেস, একই সাথে তারা ল্যান্ডলেস, একই সাথে তারা হেল্পলেস। তাদের মাথার উপরে থাকার জন্য কি থাকে না, মানে ছাদ বা হচ্ছে ঘর থাকে না, নিচে মাটি থাকে না, এবং দিন শেষে তারা কি হয়ে যায়, তারা দিন শেষে হয়ে যায় হচ্ছে হেল্পলেস বা অসহায় মানুষ। বুঝাতে পেরেছি? এরপর লাস্টের প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, লাস্টের প্রশ্ন কি বলা হয়েছে, হাউ ক্যান উই রিডিউস, হাউ ক্যান, এই যে উইথ দিয়ে শুরু, হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল এফেক্টেড বাই রিভার ইরোশন। ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে আমরা এই আশ্রয়হীন মানুষের সংখ্যা যে বাড়ছে, এই সংখ্যাটাকে আমরা কিভাবে কমাতে পারি? কমানোর সহজ উপায়, আমরা যাতে নদী ভাঙন যাতে না হয়, তাহলেই আমরা এটা করতে পারবো। আর নদী ভাঙন কমানোর জন্য আমাকে কি করতে হবে? ক্লাইমেট চেঞ্জ হয় এমন কাজগুলো করা যাবে না, বেশি বেশি চারা গাছ লাগাতে হবে, তাই না? তারপর হচ্ছে আরও যা যা রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এটাকে কিভাবে প্রশ্নে দেয়া আছে তোমাদের জন্য, আমরা অ্যান্সারটা কীভাবে তৈরি করেছি যদি একটু দেখো, তাহলে এখানে যেটা আসবে, উই ক্যান রিডিউস, এই যে দেখো সাবজেক্ট দিয়ে শুরু, এটা আগে, ক্যানটা আগে ছিল, এখন ক্যানটা পরে চলে যাবে, তাই না? আগেরটা পরে চলে যাবে। উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল এফেক্টেড বাই রিভার ইরোশন। এই যে এখানে বাই আছে না, এই বাইটা কিন্তু এই পর্যন্ত ছিল, এই বাইটা আমরা যুক্ত করেছি, মানে অ্যান্সার যারা লিখবা তারা বাই যুক্ত করে পরেরটুকু লিখবে। বাই টেকিং, এখানে একটু খেয়াল রাখবা, যে কোনো প্রকার প্রিপোজিশন যদি লেখো, সেই প্রিপোজিশন, টু লেখার ক্ষেত্রে একটু ভেবে লিখতে হবে। টু বাদে যত প্রকার প্রিপোজিশন আসবে, সেই প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি করতে হবে। ঠিক আছে? টু এর ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এটা নিয়ে একটু বিতর্ক থেকে যায়। তবে যে প্রিপোজিশন, যে টুটা অবশ্যই প্রিপোজিশন, সেই টু এর পরে আসলে আইএনজি বসে, অথচ শেখানো হয় এই জিনিসটা ভুল, যে টু প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ওইটা আসলে কি বলবো, ইনফিনিটিভ মার্কার, যার কারণে এখানে বেস ফর্ম দিতে হয়। তাছাড়া যে প্রিপোজিশন টুটা, যে টুটা প্রিপোজিশন তারপরেও আইএনজি বসবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে কোনো প্রিপোজিশনের পরে যদি সাথে সাথেই ভার্ব চলে আসে, আমরা অবশ্যই আইএনজি করে দিব। তাহলে এখানে বাই টেকিং প্রম্পট অ্যাকশন, তাৎক্ষণিক কি করব, অ্যাকশন বা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা যেটা, সেটা গ্রহণ করার মাধ্যমে টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যাতে আমরা এইখানে ক্লাইমেট চেঞ্জের সাথে, ক্লাইমেট চেঞ্জ যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার সাথে যদি আমরা খাপ খাওয়াতে পারি তাড়াতাড়ি, এবং খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি, তবেই আমরা এই মানুষগুলোর সংখ্যাকে কমাতে পারবো। এখানে তুমি আরও যুক্ত করতে পারবো। ওই যে ওইখানে আমরা যে তখন পড়ালাম না, পড়ানোর সময় যে কী পড়ালাম আমি দেখাচ্ছি একটু তোমাদের, এই যে এই অংশটুকু একটু ধীরে ধীরে যুক্ত করে দিবা। এই যে যেটা কীভাবে কমাতে পারি, এই যে দুইটা জিনিস একসাথে মুখস্থ করলে তোমার জন্য সুবিধা হবে। এই যে ইমপ্লিমেন্টিং এ কম্বিনেশন অফ স্টাডিজ, হ্যাঁ, স্ট্র্যাটেজিস, দুঃখিত, ইনক্লুডিং প্ল্যান্টিং ভেজিটেশন অ্যালং river banks, constructing barriers like dams, reduce soil disturbance and sediments runoff। এই অংশটুকু যদি আমরা অ্যাড করতে দিই, তাহলে ওই প্রশ্নটা আরও বেশি তথ্য সমৃদ্ধ বা ইনফরমেটিভ হলো, তাই না? এই অংশটুকুতে আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করিয়ে দিয়েছি। আশা করি আর কোনো সমস্যা নেই। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকবা। আসসালামু আলাইকুম।